আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে 14 নাম্বার ক্লাস, এবং আজকের টপিক হলো কিওয়ার্ড রিসার্চের ক্লাস। তো আজকে আমাদের ক্লাসটি শুরু করার আগে আমরা যেহেতু জানি আগামী ক্লাসে, মানে আগামী শিডিউল ক্লাস যেটা হবে, মানে আমাদের নতুন বছরের প্রথম দিনে, আই মিন 1 জানুয়ারিতে আমাদের কি হবে? আমাদের পরীক্ষা হবে। মেবি আমরা সবাই জানি 1 জানুয়ারি 2025, 1 জানুয়ারি 2025-এ আমাদের পরীক্ষা হবে। 2025-এ আমাদের মিড টার্ম এক্সাম হবে। কয়টার দিকে? 9টার দিকে। এটা আমরা সবাই জানি। তারপরেও, ও সরি, 2026, রাইট রাইট, 2026 বলেছি। নতুন বছরে নতুন দিনে আমরা এক্সাম দিয়ে শুরু করব, যাতে সারা জীবন, সারা ইয়ার এক্সাম দিয়ে চলে। তো আমরা 1 জানুয়ারি 2026 এক্সাম দিয়ে শুরু হবে। তো আমাদের এক্সামটি কিভাবে হবে সবাই যদিও জানি, তারপরও সবাই একটু ইনসিস্ট করেছেন, স্যার গত ক্লাসে যেভাবে যেটা বলেছেন, যেহেতু একটি লম্বা ছুটি ছিল, আমাদের আরেকবার একটু মনে করিয়ে দেন যে কি কি ভাবে থাকবে বা কি থাকবে, একটু ছোট করে আমাদের একটু মনে করিয়ে দেন। তাহলে আমরা একটু মনে করিয়ে দেই যে আমাদের এক্সামে কি কি থাকবে। তো এটাই। তো আমরা তাহলে আজকে যাই আমাদের এক্সামের হেডলাইন কি কি থাকবে। তো এক্সামের গাইডলাইন কি? আমাদের 1 থেকে 14তম ক্লাসের যে কয়টি আর কি ছিল, জাস্ট একটা ক্লাস কিন্তু বাদ থাকবে, যেটা আমি স্পেশাল ক্লাস করিয়েছি। সেটা বাদে যা যা আমি পড়িয়েছি সবই কিন্তু আমাদের ক্লাসে ইনক্লুডেড থাকবে। ঠিক আছে? তো আমি যা যা ক্লাসে পড়িয়েছি জাস্ট আমরা একটু এগুলো বুঝে সাবো, তাহলেই আমরা এই এক্সামটি ইজিলি দিতে পারবো। ওকে? এমসিকিউ কি হবে? এক্সামটি হবে বেশিরভাগই হবে এমসিকিউ, আর কিছু হবে আমাদের রিটেন টেস্ট। ওকে? কিছু হবে আমাদের স্মল রিটেন এক্সাম। এক্সাম কিন্তু খুবই ইজি হবে, সুতরাং বেশি চিন্তা করার দরকার নেই। তারপরে এক্সাম হবে আমাদের কয়টার দিকে? এক্সাম হবে ক্লাস টাইম বা শিডিউল টাইমে। তো আমাদের শিডিউল টাইম যেহেতু 9টায়, তাহলে 9টায় আমাদের এক্সাম হবে। তো এক্সাম হবে কোথায়? গুগল ফর্মে। এবং এই লিঙ্কটা আমরা কোথায় পাবো? আমাদের ফেসবুক ফেসবুক গ্রুপে ঠিক 9টার দিকে আমরা পেয়ে যাব। এবং যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব, তখন আমরা ভিউ রেজাল্টসে ক্লিক করে রেজাল্টই দেখতে পারবো। এবং আমরা ট্রাই করব সবাই গুগল ক্রোমে এক্সাম দিতে। যারা মোবাইলে আছে তারা গুগল ক্রোমে দিবেন, ট্রাই করবেন গুগল ক্রোমে দিতে। যারা পিসিতে আছেন তারাও গুগল ক্রোমে দিবেন, যারা মোবাইলে আছেন তারাও ট্রাই করবেন গুগল ক্রোমে দিতে, যাতে এক্সামটি সুন্দর মতো আপনারা দিতে পারেন। আর গুগল ক্রোমে দিলে আরেকটি পজিটিভ বিষয় হয়, অনেকে কিন্তু ইংরেজি পারেন না। তো গুগল ক্রোমে দিলে পেজটি ট্রান্সলেট করে বাংলাতে কনভার্ট করতে পারবেন। ওকে? তো পোস্ট করার পরবর্তীতে 2 ঘন্টা বা ক্লাস টাইম পরে উত্তর, 2 ঘন্টা পরে পোস্ট করার 2 ঘন্টা পরে আপনি উত্তরপত্র জমা দিতে পারবেন, বা সাবমিট করা আর কি যাবে না। ঠিক আছে? তো ক্লাস টাইম কয়টা? 9টা থেকে 11টা। 11টার পরে ক্লাস টাইম দেওয়া যাবে না। এবং উত্তরপত্র সাবমিট করার পরে যদি আপনি একবারের বেশি সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার এক্সামটি বাতিল হবে। আমার অনেক স্টুডেন্ট অনেক বেশি বুদ্ধিমান হয়ে থাকেন, মনে করেন আমি তাহলে একবার এক্সাম দেই, তারপরে সবগুলো রেজাল্ট দেখার পরে আমি আরেকবার এক্সাম দেই, তাহলে মেবি আমার মার্কসটা একটু বেশি হবে।
তো এরকম করতে গেলে আপনার রোল কিন্তু ডবল হয়ে যাবে, নাম কিন্তু ডবল হয়ে যাবে। তাহলে দুইবার সাবমিট হলে কি হবে? আপনার এক্সামটি বাতিল হিসাবে গণ্য করা হবে। তো এছাড়াও আপনি যদি ভুল রোল নাম্বার দেন, মানে আপনি যেরকম এলডিএম ধরেন 103 দিলেন, এটা কিন্তু আপনার রোল নাম্বার না। তারপরে আপনি দিয়ে দিলেন আপনার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারও কিন্তু আপনার রোল নাম্বার না। তারপরে অনেকে নিজের পাসওয়ার্ড দিয়ে দিবেন, সেটাও কিন্তু কি আপনার রোল নাম্বার না। তো আপনার রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি এতদিনে আশা করি আপনারা জোগাড় করে নিয়েছেন অফিস থেকে। সেই অফিস থেকে আপনার রোল নাম্বারটি জোগাড় করে আপনি সেখানে দিবেন। ঠিক আছে? তো অবশ্যই ক্লাস 9টার দিকে, রাত 9টার দিকে স্যারকে যদি মেসেজ দিয়ে বলেন, স্যার রোল নাম্বারটি আমার এতদিনে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, আমি অফিসে কল দিয়ে রোল নাম্বারটি জোগাড় করতে পারিনি, স্যার কিন্তু আপনাকে হেল্প করতে পারবে না। তো এক্সামের দিন ক্লাস হবে না। আর ফাইনাল এক্সাম, ফাইনাল রেজাল্ট নর্মালি পাবলিশ করা হয় না। তারপরও আমরা ক্লাসের টাইম আমরা ডিসকাস করব কে কোথায় ভুল করেছেন, আমরা ডিসকাস করব যাতে পরবর্তীতে ফাইনাল পরীক্ষায় আমরা সেই ভুলগুলো আবার না করি। তারপরে ক্লাস টাইম কত? ক্লাস টাইম আমি বলেছি 40 মিনিট, মানে এক্সামের টাইম হলো 40 মিনিট। কিন্তু আমি এটাও আপনাদের একটি টিপস দিয়ে রেখেছি যে এক্সাম শুরু হবে 9টা থেকে, এবং এক্সাম আপনারা 11টার আগে কি করতে পারবেন? 11টার পরে যদি কেউ সাবমিট করে তাদের কিন্তু আমি খাতা নিব না। তো বাকিটা আপনারা বুঝতে পারছেন আপনাদের এক্সাম টাইম কতক্ষণ হচ্ছে। ওকে? মার্কস কত? মার্কস হলো 50, এবং পাস মার্ক কত? পাস মার্ক হলো 35। ওকে? তাহলে মেবি আমরা ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আপনাদের মনে করেন এরকম টাইপের এক্সাম, এরকম টাইপের কোশ্চেন থাকতেই পারে। ঠিক আছে? মনে করেন আপনাদের এরকম কোশ্চেন থাকলো যে প্রথম দিকে আপনার স্টুডেন্ট আইডি এরকম করে ছোট কোশ্চেন থাকলো, যেটা আপনি 1 লাইনে বা 2 লাইনে বা 3 লাইনে আনসার দিলেন। আবার এমসিকিউ টাইপের কোশ্চেন থাকলো, যেমন থাকলো হোয়াট ইজ দ্য ফুল অ্যাব্রিভিয়েশন অফ এসইও। তো আমরা এসইও মিনিং জানি, এসইও মিনিং তো আমরা জানি সাইমেন্টিক ইঞ্জিন আউটপুট না? তো আপনি এটা দিয়ে দিলেন। যদি আপনি এটা দেন, এটা না দিয়ে, ঠিক আছে, মনে করেন আপনার মনে হচ্ছে এটাই হলো সঠিক আনসার। তো এরকমই কিন্তু নর্মালি আপনার এমসিকিউ গুলো থাকবে, খুবই ইজি থাকবে। জাস্ট আপনি যা যা পড়েছেন সেটা সম্পর্কে একটু আইডিয়া থাকলে আমরা ইজিলি আনসার করতে পারবো। ঠিক আছে? তো একটু আগে আমি বললাম যারা মোবাইলে আছেন তারা কিন্তু গুগল ক্রোম দিয়ে দিবেন, মানে গুগল ক্রোম দিয়ে ফেসবুকে ঢুকে যদি আপনি ক্লিক করেন তাহলে ইজিলি আপনার গুগল ক্রোমে পেজটি আসবে। এর পরবর্তীতে আসার পরে গুগল ফর্মে এক্সামটি দিবেন, এবং আপনি চাইলে আপনার লিঙ্কটিও আপনি সেভ করে রাখলে, আপনার ইমেলটি যদি সেভ করে রাখেন আপনার রেজাল্টগুলো ওখানে সেভ হয়ে যাবে। মনে করেন আপনি ইচ্ছা করে এখানে ভুল করলেন, যেরকম আমি এখানে ভুল দেখিয়েছি, এটা ভুল না? এটা কিন্তু ভুল। তারপরে আমি কি করলাম? এখানে আমি যা খুশি তা দিলাম, তারপরে এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করলাম। তো সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আমরা কি দেখতে পারবো? ভিউ স্কোর বা ভিউ রেজাল্ট আমরা দেখতে পারবো। তো এখানে যদি ভিউ স্কোর এ ক্লিক করি, আমরা যা কোশ্চেন লিখেছি সেটার কিন্তু এটি ছোট রেজাল্ট আমরা দেখতে পারবো। ওকে? এখানে আমি প্রতিটার মধ্যে একটি আনসার লিখে রেখেছি, আপনি কি লিখেছেন সেটার সাথে এখানে মিলিয়ে দেখতে পারবেন। সবার কিন্তু একরকম আনসার নাও হতে পারে। তো এখানে আমি দেখেন, এখানে যা লিখেছেন এটার মার্কস কত পাবেন সবার মনে আছে? রিটেন মার্কস কত পাবেন? রিটেন মার্কস কিন্তু আপনারা টোটালি এখানে দেখতে পারবেন 0।
সবার মনে আছে? রিটেন মার্কস যে 0 পাবেন, মেবি সবার মনে আছে রিটেন মার্কস আপনারা 0 পাবেন। পরবর্তীতে এই প্রশ্নের উত্তর শিক্ষকরা নিজেরা দেখে উত্তর দিবে, এবং যদি আপনারা সঠিক উত্তর পান, যে মার্কসটা আছে সে মার্কসটা সম্পূর্ণ পাবেন। সবার কি মনে আছে? ইয়েস বা নো বলেন যদি মনে থাকে। না মনে থাকলে আমাকে বলেন স্যার মনে নেই। ওকে, ভেরি গুড, তাহলে সবার মনে আছে। তাহলে রিটেন কোশ্চেন যে কয়টি আছে সে কয়টি কিন্তু আমি পরবর্তীতে দেখে আপনাদের মার্কিং করব, ঠিক আছে? এবং আপনাদের এমসিকিউ যেগুলো থাকবে, যদি আপনারা ভুল করেন, সাথে সাথে এখানে কারেক্ট আনসার লেখা থাকবে। এবং কেন কারেক্ট আনসার হলো আমি নিচে ফিডব্যাকের মধ্যে লিখে দিয়েছি, সবাই দেখতে পাচ্ছেন। যেমন লেখা আছে, এসইও এর সম্পূর্ণ রূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যা ওয়েবসাইটের র্যাঙ্কিং উন্নত করতে ব্যবহৃত হয়। তো আমি এখানে সম্পূর্ণ লিখে দিয়েছি। আপনার যদি মনে হয় যে সঠিক না, তাও ধরে নেবেন এটা সঠিক, ঠিক আছে? এর কারণ আমি এটা অনেক ভালো মতো জেনে শুনেই করেছি, ঠিক আছে? সব সময় যে গুগল সঠিক হবে সেটাও কিন্তু না। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এটা নিয়ে, তাহলে আমাদের আর কোনো প্রবলেম নেই। তো আপনার যদি স্টুডেন্ট আইডি রোল নাম্বার এরকম 6 ডিজিটের থাকবে, যদি ভুলে যান এখনো সময় আছে আমাদের একদিন, নিজে অফিসে থেকে রোল নাম্বারটি কালেক্ট করবেন। কালেক্ট করে মোবাইল নাম্বার বলবেন, তাহলে আপনার অবশ্যই রোল নাম্বারটি বলে দিবে। ওকে, তাহলে আমরা সবাই এটা নিয়ে ক্লিয়ার। তাহলে আমরা ক্লাসে চলে যাই আর ক্লাস টাইম না নষ্ট করি। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? ক্লাস টপিক হলো কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের টপিকগুলো কিন্তু আমাদের এক্সামে আসতে পারে, ঠিক আছে? এক্সামে আমাদের আসতে পারে। আজকের ক্লাস টপিকটাও কিন্তু বেশিরভাগই থিওরিটিক্যাল। গত ক্লাসটাও থিওরিটিক্যাল, আজকের ক্লাসটাও কিন্তু থিওরিটিক্যাল। তো আমরা কিওয়ার্ড রিসার্চ দিয়ে কি কি করতে পারি সেটা আমরা একটু ভালো মতো বোঝার ট্রাই করি। কিওয়ার্ড কি আমরা গত ক্লাসে অলরেডি বুঝেছি। যা দিয়ে আমরা সার্চ করি সবই কিন্তু কিওয়ার্ড। আর কি ফ্রেজটা কি সেটাও কিন্তু আমরা বুঝেছি। যদি আমরা গত ক্লাসটা দেখি, গত ক্লাসে কিওয়ার্ড কি, কি ফ্রেজ কি, এগুলো সম্পর্কে ডিটেলস ভাবে আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব কিওয়ার্ড কে কত ভাবে আমরা ভাগ করতে পারি। তো কিওয়ার্ডকে আমরা কত ভাবে ভাগ করতে পারি? কিওয়ার্ডকে আমরা ক্যাটেগরি ওয়াইজ 3 ভাগে ভাগ করতে পারি। তো একটা হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, তারপরে হলো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, আর একটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড হলো যেটাকে আমি কাস্টমারকে বুঝাবো, যে কিওয়ার্ড দিয়ে প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড হলো যেটা, যে কিওয়ার্ড দিয়ে আমি প্রোডাক্ট কে বুঝাবো। আর জিও টার্গেটিং কিওয়ার্ড হলো যে কিওয়ার্ড দিয়ে আমি প্লেস কে বুঝাবো, সেটাকে আমরা জিও টার্গেটিং কিওয়ার্ড বলে থাকি। তাহলে স্যার কিছুটা তো বুঝতে পারছি, কিন্তু স্যার এই কিওয়ার্ডের তালিকা কি শুধুমাত্র এই 3টাই আছে, আর কি নেই? হ্যাঁ, আরো কয়েকটি আছে। কি কি আছে? তো আমরা যদি কিওয়ার্ডের সাইজ দেখি, যে কিওয়ার্ড ছোট নাকি বড়, এর লেন্থের মাধ্যমে ওকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটি হলো শর্ট টেল কিওয়ার্ড, যেটা ছোট। একটি হলো লং টেল কিওয়ার্ড, যেটা ওটা থেকে একটু বড়। তারপরে সাব গ্রুপ কিওয়ার্ড, যেটা আমরা একটি গ্রুপকে নির্দেশ করে আর কি যে কিওয়ার্ড ব্যবহার করি। তারপর হলো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, যে কিওয়ার্ডটি কিছু সময় প্রাসঙ্গিক থাকে, তারপরে আর ওটার কোনো দাম থাকে না। তারপরে হলো লং টাইম এভারগ্রিন কিওয়ার্ড, তো যে কিওয়ার্ড সারা জীবনের জন্য আর কি ইউজ করা যায়। তো যদি কারো ইচ্ছা থাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমরা যা জানার জন্য আর কি জেনে রাখলাম যে কোন কিওয়ার্ডটি কিরকম। ওকে, তাহলে আমাদের জানা হয়ে গেছে যে কিওয়ার্ডটি আর কি কিভাবে ভাগ করা হয়ে থাকে। তো আজকের ক্লাসে আমরা এই কয়েকটি আগে কিওয়ার্ড কি প্রকার কি কি সেগুলো আমরা ডিটেলস ভাবে জানি। ওকে, তাহলে আমরা জানি কিওয়ার্ডটি কত প্রকার হয়ে থাকে। প্রথমে ক্যাটেগরি দিলে
কাস্টমার ডিফারেন্ট কিওয়ার্ড কাকে বলে? একটু আগে যেটা বললাম, এগুলো হলো সেই কিওয়ার্ড যা দিয়ে আপনি যাকে টার্গেট করছেন বা যাকে আপনি আকর্ষণ করতে চান তাদেরকে ফোকাস করে। আপনার পটেনশিয়াল কাস্টমারকে যে শব্দগুলো ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস খোঁজার সময় সেইগুলোকেই আপনি কাস্টমার ডিফারেন্ট কিওয়ার্ড দিয়ে ব্যবহার করবেন। আমি একটি উদাহরণ দিই, তাহলে আমরা বুঝতে পারবেন যে কাস্টমার ডিফারেন্ট কিওয়ার্ড আমরা কাকে বুঝাচ্ছি। এটি উদাহরণ দিলেই বুঝবো। ধরেন আপনি নতুনদের জন্য বা বিগিনারের জন্য কিছু রানিং শু সেল করতে চাচ্ছেন, তাহলে তাদের এই তাদের সেই সব রানিং শু এর জন্য কাস্টমার কেমন হতে পারে সেটা চিন্তা করে আপনার কিওয়ার্ডটি কিরকম হতে পারে। বেস্ট রানিং শু ফর বিগিনার্স, ঠিক আছে? তো আপনি যদি এই কিওয়ার্ডটি ইউজ করেন তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? বেস্ট রানিং শু ফর বিগিনার্স এটা হতে পারে, অথবা আমরা ব্যবহার করতে পারি বেস্ট অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স। তাহলে এখানে আমরা কাকে টার্গেট করছি? আমার কনজিউমার বা কাস্টমারকে চিহ্নিত করে আমরা কিন্তু এই কিওয়ার্ডটি বানিয়েছি। ওকে, তো আমরা যদি এইগুলো দিয়ে একটু গুগলে সার্চ করে দেখি যে আসলেই কি এই কিওয়ার্ডগুলো চলে নাকি চলে না, তাহলে আমি এটা দিয়ে গুগলে সার্চ করি। তাহলে আমরা একটু গুগলে সার্চ করেছি, গুগলে সার্চ করে দেখেছি অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স দিয়ে দেখা যাচ্ছে যে অনেক রকম আমরা সার্চ রেজাল্ট পাচ্ছি। তো বেস্ট রানিং শু ফর বিগিনার্স ইন 2025 আসছে, সেভেন চিপ রানিং শু ফর বিগিনার ইন 2025 আসছে। তো তার মানে কি বুঝতে পারছি যে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস যে ব্যবহার করা হয় এটা কিন্তু সবাই ব্যবহার করছে দেখেই গুগলের র্যাঙ্কিং এ এটা এগুলো ব্যবহার হচ্ছে দেখেই এইগুলো কিওয়ার্ড দিয়ে যেসব ওয়েবসাইট দেওয়া আছে সেগুলো কিন্তু উপরের দিকে এসেছে। তারপরেরটা কি? তারপরেরটা হলো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড। প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড কি? যে কিওয়ার্ড দিয়ে আমরা প্রোডাক্টকে মেইন করে আপনার সামনে বা সবার সামনে তুলে ধরব। এই কিওয়ার্ড সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করবে, এইগুলো আপনার প্রোডাক্ট করা বিক্রি করা জিনিসগুলো সম্পর্কে আর কি বিস্তারিতভাবে আলোচনা করবে। ধরেন আমি একটি ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল আমি বিক্রি করতে চাই, ঠিক আছে? তাহলে আমার এই বটলটার কিওয়ার্ড কি হতে পারে? তো প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড যখন আপনি আম, মনে করবেন এটাকে আমি বানাবো, তখন সেই প্রোডাক্টটির যতগুলো বিশেষণ বা গুণ আছে সেগুলো আপনি মনে মনে চিন্তা করতে থাকবেন আমার এই প্রোডাক্টটির কি কি গুণ আছে। তো এই গুণগুলো যখন আপনি যোগ করবেন তখনই আপনি কি পাবেন? প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড পেয়ে যাবেন। যেমন আমি ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল যে আছে এটার কিছু গুণগুলো নিয়ে আমি একটি বানিয়েছি, দেখতে পারবেন। রিইউজেবল, বারবার ইউজ করা যায়। স্টেনলেস স্টিল, যে ওয়াটার বটল ইউজ করব সেটা দেখতে পারবো যে স্টিলের, তাহলে স্টেনলেস স্টিল বানিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আমি ওয়াটার বটল দিয়ে দেখতে পারছি এটি সুন্দর কিওয়ার্ড বানানো হয়ে গেল। তাহলে আমি যদি এটা দিয়ে পোস্ট বানাই বা এই কিওয়ার্ড ব্যবহার করি তাহলে দেখতে পারবো এটা একটি খুব ভালো কিওয়ার্ড হয়ে গেছে। কিওয়ার্ডের নাম কি? রিইউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল। তাহলে আমি দেখি আমি যে এই কিওয়ার্ডটি ব্যবহার করছি গুগলে, এটার কোনো এই কিওয়ার্ডটি অন্য কেউ ব্যবহার করেছে নাকি নাকি আমার এমনি মনে হচ্ছে। তাই আমি এটাকে সার্চ করে দেখি। তো গুগলে সার্চ করে দেখলাম যে এরকম আরো অনেক বটল আছে। তার মানে কি? তার মানে এই যে কিওয়ার্ডটি আছে এই কিওয়ার্ডটি এই সবগুলো কিন্তু তারা নিজেদের মধ্যে ব্যবহার করেছে দেখেই গুগলে এসেছে। তার মানে এই টাইপের প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড ব্যবহার করা যাবে।
তার মানে আমরা বুঝলাম যে আমাদের কিওয়ার্ডটি ব্যবহারযোগ্য এবং মানুষের দ্বারা সার্চেবল। তারপরটা কি? তারপরটা হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। জিও টার্গেটিং কিওয়ার্ড আমরা প্রায় কিন্তু ব্যবহার করি এই, যেটা আমরা লোকেশন ভিত্তিক কিওয়ার্ড গুলোকে আমরা জিও টার্গেটিং কিওয়ার্ড বলে থাকি। এই কিওয়ার্ড গুলো লোকেশন টার্গেট করার জন্য ব্যবহার করা হয়, সাধারণত কোনো শহর বা অঞ্চল বা দেশের নাম দিয়ে যখন আমরা একটি কিওয়ার্ড বানিয়ে থাকি সেটিকে আমরা জিও টার্গেটিং কিওয়ার্ড বলে থাকি। তো উদাহরণ যদি আমি বলি, ধরেন আপনি নিউ ইয়র্কে একটি পিৎজা শপ চালান, তাহলে এখানে জিও টার্গেটিং কিওয়ার্ড কি হতে পারে? তো এখানে দিয়ে রাখছি, দিয়ে মনে করেন আমি ওখানে একটি নিউ ইয়র্কে চালাচ্ছি, নিউ ইয়র্কে আমি একটি পিৎজা শপ চালাচ্ছি, তাহলে আমি আমার শপকে উপরে তোলার জন্য আমি পোস্ট লিখছি, তাহলে সেখানে আমি কি টাইপের কিওয়ার্ড ব্যবহার করব? তাহলে অবশ্যই আমি ব্যবহার করব বেস্ট পিৎজা শপ ইন নিউ ইয়র্ক। তাহলে এই যে আমি ব্যবহার করলাম এই কিওয়ার্ডটি, এটি কি কিওয়ার্ড? এটা কিন্তু একটি জিও টার্গেটিং কিওয়ার্ড। তাহলে আমি যদি গুগলে সার্চ করি যে বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক দিয়ে সার্চ করে দেখি যে এটা ব্যবহার করা করা হয় নাকি হয় না, আমরা দেখব যে এটা কিন্তু অবশ্যই ব্যবহার করা হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এনওয়াইসি মানে নিউ ইয়র্ক বেস্ট পিৎজা, দেখতে পাচ্ছি ইস্টার্ন ইটার নিউ ইয়র্ক, এটাও দেখতে পাচ্ছি। তো এরকম কিন্তু অনেক টাইপের সার্চ রেজাল্ট আমরা পেয়ে যাব। তার মানে এই টাইপের কিওয়ার্ড আমরা কিন্তু আরো রেজাল্ট আমরা নিচে পাচ্ছি। তার মানে আমরা কিন্তু নিজেদের যে পোস্ট হোক এই টাইপের কিওয়ার্ড আমরা নিজেরা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা জিও টার্গেটিং কিওয়ার্ড কাকে বলে, কিভাবে প্রয়োগ করতে পারি সেটাও কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন হলো সাইজ দিয়ে। ঠিক আছে, যে কিওয়ার্ডটি ছোট হবে নাকি বড় হবে সেটার মাধ্যমে আমরা কিন্তু কিওয়ার্ডকে ভাগ করি। তাহলে প্রথমটা কি? প্রথমটা হলো শর্ট টেল কিওয়ার্ড। এগুলো সাধারণত 2 বা 3টি শব্দ দিয়ে গঠিত এবং এগুলো ব্রড বা জেনারেল কিওয়ার্ড হয়ে থাকে এবং এগুলো অনেক বেশি আহ, মানুষ নর্মালি সার্চ দেয়, তাই কি এগুলোর প্রতিযোগিতা বেশি হয়ে থাকে। আপনাদের মনে কোনো কিওয়ার্ড আসছে যেটা খুবই ছোট এবং 2 বা 3টা শব্দ দিয়ে গঠিত এবং এইটা সবাই ব্যবহার করে এবং এগুলো সার্চ দিলে বেশি রেজাল্ট আসে? আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনারা মেবি লাইনে আসবেন। যেমন ধরেন আমি উদাহরণ দিলাম ল্যাপটপ অথবা রানিং শু। যদি আমি ল্যাপটপ দেই, বলেন তো আমি ল্যাপটপ দিয়ে কি বুঝাচ্ছি? এটা কি কম দামি ল্যাপটপ নাকি বেশি দামি ল্যাপটপ, নাকি ছোট ল্যাপটপ নাকি বড় ল্যাপটপ, নাকি কি টাইপের ল্যাপটপ? আমি কি বুঝাচ্ছি? মেবি আমি বুঝাচ্ছি না এটা কি টাইপের ল্যাপটপ। একই রকম আমি যখন রানিং শু দিয়ে একটি কিওয়ার্ড চয়েস করছি, এটা দিয়ে আমি কি টাইপের রানিং শু ব্যবহার করছি, এটা কি ছেলেদের নাকি মেয়েদের নাকি কি টাইপের পায়ের জন্য এই রানিং শুটি ব্যবহার হচ্ছে, নাকি বিগিনারের জন্য নাকি প্রো মানুষদের জন্য নাকি কাদের জন্য? আমি কিন্তু কাউকে স্টেট করে লিখছি না। তার মানে সার্চ রেজাল্ট কি হবে, বেশি নাকি কম? কি মনে হয় আপনাদের? সার্চ রেজাল্ট বেশি হবে নাকি কম হবে? যখন গুগলে সার্চ করব অবশ্যই বেশি হবে। কেন? কারণ আমরা ব্রড মার্কেট তখন খুঁজবো। তাহলে আমরা ল্যাপটপ দিয়ে সার্চ দিলাম, ল্যাপটপ দিয়ে সার্চ দিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো রেজাল্ট দেখতে পাচ্ছি। তার মানে যখন আমরা স্মল টেল কিওয়ার্ড দিচ্ছি তার মানে আমাদের সার্চ রেজাল্ট বেশি। যেহেতু সার্চ রেজাল্ট বেশি এবং কোনো নির্দিষ্ট কাউকে আমরা টার্গেট করছি না, তার মানে কি হবে? কম্পিটিশনও এইসব কিওয়ার্ডের বেশি থাকে। ঠিক আছে, তার মানে এইগুলো কিওয়ার্ড দিয়ে আপনার একটি পোস্ট উঠানো কিন্তু অনেক টাফ হয়ে যায়, যেহেতু সবাই এই একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু বেটার, সবাই কিন্তু
দেখা যায় একই কিওয়ার্ড ইউজ করবে, তাহলে গুগল কাকে উঠাবে উপরের দিকে, বুঝতে পারছি? তো এরকম কিন্তু মোবাইলও ধরতে পারি, তারপরে ধরেন ইয়ারফোনও ধরতে পারি। একটি ওয়ার্ড দিয়ে, যেটা আমরা কিওয়ার্ড বলে থাকি, সেগুলোকে আমরা স্মল টেল কিওয়ার্ড বলে থাকি। তারপর এটা কি? লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ডটি কি? এগুলো নির্দিষ্ট কিছু কিওয়ার্ড প্রায়শ তিন বা তার বেশি শব্দ দিয়ে গঠিত। এগুলোর কি হয়, সার্চ ভলিউম একটু কম হয় এবং প্রতিযোগিতাও কি হবে, একটু কম হবে। কি জন্য? কারণ এগুলো একটু বেশি টার্গেটেড, মানুষের একটু বেশি টার্গেটেড হয়, কারণ কিওয়ার্ড গুলো বানানো হয় কিছু কিছু মানুষকে টার্গেট করে। আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমি ধরলাম, সেই ল্যাপটপটাই ধরে, বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্ট। ধরেন আমি এরকম একটি কিওয়ার্ড বানিয়েছি। তাহলে বলেন এখানে আমি কি কি মান- মানুষকে টার্গেট করেছি। প্রথমে বললাম বাজেট ল্যাপটপ, তার মানে দাম কম হবে। তারপরে বলছি ফর স্টুডেন্ট, মানে স্টুডেন্টদের বাজেট তো অবশ্যই 80,000 টাকা হবে না, অনেক কম হবে, ধরেন 50,000 টাকা হবে, বা তারও নিচে হবে 30,000 টাকা বা 40,000 টাকা হবে। তারপরে আমি বলছি বেস্ট, তার মানে এর মধ্যে সবচেয়ে বেস্ট যেটা। তাহলে আমার যে সব থেকে কম দামি এবং সব থেকে ভালো, তো আমার নিশ অনেক কমে গেল না, টার্গেট কিন্তু অনেক কমে গেছে। একইভাবে বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট। তো ফ্ল্যাট ফিট, বুঝতে পারছি এটা আমার একটি ছোট গ্রুপ। রানিং শু তো আছেই, শু না হয়ে রানিং শু বলছি দৌড়াদৌড়ির জন্য, তারপরে ফ্ল্যাট ফিট বলছি, তারপরে আবার বেস্ট বলছি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে পার্থক্য কি। এখন তাহলে আমি বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্টস দিয়ে যদি সার্চ দেই, আমরা কি পাবো? আপনি যদি এখনো সার্চ দেন, আপনি এরকমই কিন্তু পাবেন। দেখতে পাচ্ছি দ্য বেস্ট চিপ ল্যাপটপস উই হ্যাভ টেস্টেড ফর 2025, পিসি ম্যাগে পাচ্ছি, আবার রেজিডেটে পাচ্ছি। ওকে, তো এগুলো যে আমরা পারলাম, আরেকটি আমি টম সারওয়ারে পারলাম। তো এগুলো যে আমরা কিছু র্যাঙ্কিং, এটা আমরা কিউ কোশ্চেনের আনসার পেয়েছি। আর টম সারওয়্যার, যেখানে অনেক টাইপের কোশ্চেন আনসার আসছে, সেগুলো আমরা পেয়েছি। আর পিসি ম্যাগেও আমরা কোশ্চেন আনসার টাইপের কিছু ইয়ে পেয়েছি, যেহেতু এখানে একটি কোশ্চেন আনসার টাইপের কিওয়ার্ড আর কি। তো যাই হোক, আম, এইটা আমার রেজাল্টে আসছে। আপনার রেজাল্টে কি আসবে আমি জানি না, আমার রেজাল্টে এটাই আসছিল। তো এটা আমরা দেখলাম যে এরকম আসছে। তাহলে আমরা এরকম কিওয়ার্ড দিয়ে আমরা একটা পোস্ট লিখলে কিন্তু দেখা যাবে আপনার পোস্টটিও উঠার পসিবিলিটি আছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা লং টেল কিওয়ার্ডটি ব্যবহার করতে পারি। তারপরে কি সাবগ্রুপ কিওয়ার্ড। তো সাবগ্রুপ কিওয়ার্ডটি কি? সাবগ্রুপ কিওয়ার্ড হলো আমরা একটি নির্দিষ্ট মানুষকে আমরা চয়েস করি। তো নির্দিষ্ট মানুষকে চয়েস করা বলতে আমরা কি বুঝাচ্ছি? এই ধরনের কিওয়ার্ড এটি নির্দিষ্ট একটি নিশ বা ক্যাটেগরিকে টার্গেট করে, যা ব্রডার মার্কেটের মধ্যে থাকে। মানে একটি ব্রড মার্কেটের মধ্যে একটি নির্দিষ্ট গ্রুপকে আমরা কি করছি, আমরা টার্গেট করছি। বিষয়টা আমি বুঝাই, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ধরেন এখানে মাথার উপর দিয়ে যাওয়ার মতো কিছুই নেই। আমি যতটা পারি, এটার খুবই ইজি বিষয়, মাথার উপর দিয়ে যাওয়ার মতো কিছু নেই। না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো একটি ব্রডার মার্কেটের মধ্যে থাকে, আমরা এটা বুঝি যে কিওয়ার্ড গুলো আসলে কোন টাইপের মানুষকে আমরা টার্গেট করছি। তখন ধরেন একটু আগে আমরা ল্যাপটপ নিয়েই কথা বলছিলাম, ল্যাপটপ কিওয়ার্ড, ঠিক আছে? ল্যাপটপ সম্পর্কে বলছিলাম না, ল্যাপটপ কিওয়ার্ড সম্পর্কে বলছিলাম। তাহলে আমরা বুঝি যে সেই ল্যাপটপের যে কাস্টমারকে
ল্যাপটপকে যে আমরা টার্গেট করছিলাম, তো ল্যাপটপের যে কি টাইপের নিশ কাস্টমার হতে পারে। যদি আমি ল্যাপটপ এর কিছু নিশ কাস্টমার ধরি, ধরেন এরকম কিছু কাস্টমার থাকতে পারে, তো এরকম একটি গ্রুপও থাকতে পারে যারা গেম খেলতে পছন্দ করে, কিন্তু তাদের 1 লাখ টাকার উপরের মধ্যে নেই। জাস্ট ইমাজিন এরকম টাইপের কাস্টমারও কিন্তু থাকতে পারে। তো তাদেরকে যদি আমি টার্গেট করতে চাই, তাহলে আমার কিওয়ার্ডটি কিরকম হতে পারে? তাহলে আমার কিরকম কিওয়ার্ড হবে? গেমিং ল্যাপটপস আন্ডার 1 লাখ টাকা। ঠিক আছে? তো তাহলে আমরা বুঝলাম সে তার এমন একটি ল্যাপটপ লাগবে যেটা সবকিছুই তার দরকার, এবং তার বাজেট 1 লাখ টাকার মধ্যে নেই। তাহলে আমরা যদি এরকম কোনো কাস্টমার ধরতে চাই, অথবা আমার যে প্রোডাক্টটা দরকার এরকম আমার প্রোডাক্টটিও যদি এর মধ্যে থাকে, তাহলে আমার কিওয়ার্ডটি কিরকম হবে? কিওয়ার্ডটি কিন্তু এরকম হবে। তাহলে এটা কিন্তু আমার কম দামিও না, আবার বেশি দামিও না। তার মানে কি? মানে 2 লাখের মধ্যেও না। এটা কিন্তু একটি গ্রুপকে নির্দেশ করছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যখন আমরা একটি গ্রুপকে নির্দেশ করছি, তখন আমরা এরকম টার্গেট করে একটি কিওয়ার্ড বানাতে পারি। বা রানিং শু এর জন্য আমরা কি টাইপের ব্যবহার করতে পারি? ট্রেন রানিং শু ফর ওমেন। তো এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি ফার্স্টে কি করছি? ট্রেন রানিং রানিং শু না বলে ট্রেন রানিং শু। তারপরে এরপরে আমরা শুধুমাত্র মেয়েদের জন্য, এটা আমি খুঁজছি দেখে, ফর উমেন আমরা লিখেছি। তো এভাবে আমরা কি করতে পারি? আমরা একটি সাব গ্রুপ কিওয়ার্ড বানাতে পারি। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা একটি সাব গ্রুপ বানিয়ে নিলাম। তাহলে আমরা একটি গুগলে সার্চ দিয়ে দেখি, গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা যদি আমরা দেই, কি টাইপের রেজাল্ট আমাদের সামনে নিয়ে আসে তো আমরা দেখতে পাচ্ছি গুগলে যদি আমি যাই, গেমিং ল্যাপটপ ইন বাংলাদেশ 2025 চলে আসে। আবার ল্যাপটপস আন্ডার 1 লাখ টাকা ইন বাংলাদেশ ডিলস, এই কম্পিউটার মিনিয়াতে কিছু আসে, আর পরবর্তীতে আমাদের এইও যেটা আছে সেটা আর কি ট্রিগার করে। ঠিক আছে? তো এআই আমাদের কিছু রেজাল্ট দেয়। তো নিচে আমাদের আরো এসইও এর কিছু রেজাল্ট নিচে আসে। তো আমরা বুঝতে পারলাম যে এইটি দিয়ে কিন্তু অনেকেই সার্চ করে, এবং এটি মোটামুটি সার্চেবল এটি কিওয়ার্ড। তো আমরা কিভাবে এটি নিশ গ্রুপকে টার্গেট করে এটি কিওয়ার্ড বানাতে পারি আমরা মেবি ক্লিয়ার হয়েছি। তারপরে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। তো শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড কাকে বলে? এমন কিছু কিওয়ার্ড যেটা কিছু সময় প্রাসঙ্গিক থাকে তারপরে হারিয়ে যায়। ঠিক আছে? তো এগুলো প্রায় ট্রেন্ড বা ট্রাফিক আনার জন্য ব্যবহৃত হয়। কেউ কি আমাকে বলতে পারবেন এমন কি কি কিওয়ার্ড আছে যেটা কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে এবং ট্রেন্ড বা কিছু সময় হওয়ার পরে হারিয়ে যায়? কারো কোনো আইডিয়া আছে? বলেন তো কি কি থাকতে পারে? 2-1টা কিওয়ার্ড লেখেন দেখি কাদের কি কি ইমাজিনেশন পাওয়ার আছে। লেখেন, আপনাদের যা খুশি লেখেন, আমি দেখি। এমন কিছু কিওয়ার্ড যেটা কিছু সময়ের জন্য থাকে এবং কিছু ইভেন্ট বা ট্রেন্ডের কারণে। ওকে, নো হেকার স্টেপ উচ্চারণ করলাম না, তারপরে বলেন। চলবে, এটাও চলবে। সায়েদা আনিসা আপু। তারপরে আপু, তারপরে বাকিরা। হ্যাশট্যাগ বুঝলাম, হ্যাশট্যাগ দিয়ে আমরা তো কিওয়ার্ডটি লিখি। আর কারো? ভ্যাকেশন অফ ব্রড ফ্রুট, ট্যুরিজম। তো সামনে তো আমাদের হ্যাপি নিউ ইয়ার আসবে, এটা তো কেউ বললেন না। হ্যাপি নিউ ইয়ারের ট্রেন্ড কি বছরের সবসময় থাকে? তো এই হ্যাপি নিউ ইয়ার কি হবে সামনে, এটার জন্য কিছু কিন্তু
দেখা যাবে নতুন নতুন গিফট নেওয়ার জায়গা আসবে, তাই না? শুধু এটা না, এর সাথে আর কি কি আসবে? হ্যাঁ, অলরেডি কিন্তু আমার মোবাইলে কোন ইয়ের জানি আম, জুতার অফ আসলো, ঠিক আছে, জানুয়ারি ডিলস। হ্যাঁ, মেরি ক্রিসমাস, রাইট। তারপরে আমরা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে অফার পাবো কয়েকদিন পরে, ঠিক না? ভ্যালেন্টাইন্স ডে এর, হ্যাঁ, যে তুষি আপু একটা বলেছেন, যেটা আমি রেজাল্টে অলরেডি দিয়েছি, আমার এক্সাম্পলে আছে। তো ভ্যালেন্টাইন্স ডে আমরা পাবো কয়েকদিন পরেই। হ্যাঁ, ফ্রেন্ডশিপ ডে, রাইট, ফ্রেন্ডশিপ ডে এরও কিন্তু আমরা অনেক রকম গিফটের ইয়ে দেখি। তো এটা কিন্তু সারা বছর থাকে না, শুধুমাত্র কিছুদিনের জন্য থাকে, তাই না? তো আপনারা যেমন আমাদের তুষি জান্নাত আপু বলেছেন, ল্যাপটপ ডিলস ইন ইট ডে 2025। ওকে, তো আমরা যদি এরকম একটি দেই, এটা কি সারা জীবন থাকে? পুরো বছরে কিন্তু থাকে না, নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তারপর কিন্তু হারিয়ে যায়। একইভাবে নিউ রানিং শু ডিলস অন ইট 2025 ইন বাংলাদেশ। তো এখানে ইন বাংলাদেশটা ব্যবহার করেছি, এর কারণ যদি ইন বাংলাদেশ ব্যবহার না করি, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপও দেওয়া যায়, ওয়ার্ল্ড কাপও দেওয়া যায়। তো ইন বাংলাদেশ, অন ইন বাংলাদেশের জন্য ব্যবহার করেছি, যখনই আমি এটা ব্যবহার করেছি দেখি বারবার পাকিস্তানে চলে যায়, ঠিক আছে? তো এই কারণে আমি ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটি ইনক্লুড করেছি। যদি ইন বাংলাদেশটা কি, আমাদের জিও টার্গেটিং এর মধ্যে পড়ে যায়। ওকে, তাহলে আমরা এই পুরো কিওয়ার্ডটি আমরা ব্যবহার করে দেখি কোথায় যায়। আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপটপ ডিলস ইন ইট ডে 2025 দিলে আমরা এগুলো রেজাল্ট পেয়ে যাই। হ্যাঁ শামীম ভাইয়া, হ্যালোইনও কিন্তু আমাদের একটি শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড। তাহলে শর্ট টাইম ফ্রেশ কিওয়ার্ড আমরা সবাই কিন্তু একবার ক্লিয়ার হয়ে গেছি। তারপরে লাস্টের একটি লাস্টের যেটা আছে কিওয়ার্ডের মধ্যে, সেটি হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। তো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড কি? এরকম কিছু কিওয়ার্ড আছে যেটা আমি একবার দিব, সেই কিওয়ার্ড গুলো দীর্ঘ সময় ট্রেন্ডে থাকে, এবং এই ট্রেন্ডগুলো দেখা যায় ধারাবাহিকভাবে সব সময় আপনাকে রিটার্ন নিয়ে আনতেই থাকবে, এবং অলওয়েজ আপনাকে একটি আউটকাম আনবে। এগুলো ট্রেন্ড বা সিজনের সাথে সম্পর্কিত নয়। কেউ কি জানেন কি কি হতে পারে? কারো কোনো আইডিয়া আছে কি কি কিওয়ার্ড হতে পারে? যে কিওয়ার্ডটি আপনি এটি পোস্ট করলে, বা ধরেন যে এটি দিয়ে কোনো একটি আর্টিকেল লিখলে, ইয়োগা ভেরি গুড, জব সার্কুলার ভেরি গুড, আপনাদের তো অনেক ইকো ফ্রেন্ডলি, ভালো ভালো আপনাদের আইডিয়া তো আছে, ইকো ফ্রেন্ডলি জব সার্কুলার, ইকো ফ্রেন্ডলি ইয়োগা, ভেরি গুড। এগুলো দিয়ে যদি আমরা কিছু পোস্ট লিখি, অবশ্যই আসবে হেলদি ফুড, রাইট, হেলদি ফুড নিয়ে আমরা যদি কিছু একটা পোস্ট লিখি, অলওয়েজ আমাদের বেটার কিছু আসবে। তাণ্ডব ফুল মুভি আসতে পারে, ডিজাইনার শাড়ি ও সালোয়ার কামিজ আসতে পারে। এভাবে না দিয়ে আপু, ডিজাইনার শাড়ি ও সালোয়ার কামিজ এভাবে না দিয়ে আমরা যদি একটি ম্যাজিক্যাল টুল ইউজ করি, হাউ টু চুজ, ঠিক আছে আপু, হেলদি টিপস। তো আমরা যদি দেখি যে হাউ টু চুজ এ ল্যাপটপ বা হাউ টু চুজ দ্য রাইট রানিং শু, এরকম যদি আমরা দেই, তাহলে দেখবেন আপনি ধরেন একটি পোস্ট করলেন, হাউ টু চুজ এ ল্যাপটপ, বলেন তো এই পোস্টটি কি অলওয়েজ ট্রেন্ডে থাকবে? দেখবেন এই পোস্টটি কিন্তু প্রায় মানুষ ক্লিক করার পসিবিলিটি হবে, বা একটি ভিডিও করলেন, দেখবেন এই পোস্টটি, এই ভিডিওটি প্রায় কিন্তু ভালো হলে সবাই দেখবে। বা হাউ টু চুজ দ্য রাইট রানিং শু, কিভাবে একটি রানিং শু আপনি চুজ করবেন। তো আমরা প্রায় দেখি এরকম কিন্তু মানুষ চুজ করে। এই যে স্বামী ভাইয়া বললো হাউ টু মেক
মেকআপ টিউটোরিয়ালস। হ্যাঁ, মেকআপ টিউটোরিয়ালসও কিন্তু দেখা যাবে যে কিছু কিছু মেকআপ টিউটোরিয়ালসও আমাদের লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ডের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখি যে হাউ টু চুজ এ ল্যাপটপ দিয়ে যদি সার্চ করি, ফার্স্টে কিন্তু মাইক্রোসফটের সেই আগে এক সময় বানিয়েছিল, ওটা কিন্তু এখনো আমাদের চলছে। বেস্ট বাইয়েরও একটি বাইং গাইড আছে, ওয়ার্ড যে একটি বড় প্ল্যাটফর্ম, তারও কিন্তু হাউ টু চুজ এ ল্যাপটপ এটা আছে। পরে রেজিডিট তো অবশ্যই থাকবে, রেডিট এটা তো থাকবে। তাহলে আমরা অলরেডি কিওয়ার্ড লেন্থ যে আছে এটা সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেল। ওকে, তাহলে কিওয়ার্ড লেন্থ কি কি টাইপের হয় এটি সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেল। এখন আমরা জানি এসইও এর আর কি কি আমাদের দরকার পড়বে। মার্কেট প্লেসে যখন ঢুকবো আমাদের আরো কিছু ওয়ার্ড আমাদের জানা লাগতে পারে। তো এগুলো কি? এগুলোর মধ্যে আছে টিএ, ডিএ, পিএ, পিএফ, সিএফ, ডিআর, ইউআর, পিভিএড, এসিআরপি এবং ব্যাকলিঙ্ক। আমরা মেবি যদি গত ক্লাস কারো মনে থাকে, এসিআরপি আর ব্যাকলিঙ্ক সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে, বাকিগুলা কিন্তু জানি না। তো এগুলো দিয়ে আমাদের আসলে কি আর কি দরকার, তো আমরা যদি একটু আগে বুঝি তারপর আমরা দেখি। তো আগে আমরা আম, জানি এইগুলো আমাদের কেন দরকার। ধরেন আপনি একটা আম, মেয়ে মানুষ একটা ছেলে দেখতে গিয়েছেন, ঠিক আছে? তো ছেলে দেখতে যাওয়ার সময় নর্মালি কি বলে যে ছেলের একটা ভালো চাকরি থাকা লাগবে, এটা সরকারি চাকরি হলে তো ভালো, ঠিক আছে? তো বলে যে একটা চাকরি থাকা লাগবে, ধরেন একটা সরকারি চাকরি হলো, ঠিক আছে? তো ধরেন একটা সরকারি চাকরি হলো, তারপরে তাকে কি বলে যে সরকারি চাকরি হলে কি হবে? না, তার একটা ভালো দেখতে যদি ভালো হয় তাহলে ভালো হবে। তারপরে তার যদি চুল থাকে তাহলে ভালো হবে। তারপরে সে যদি একটু লম্বা থাকে তাহলে ভালো হবে। তারপরে তার যদি একটু চরিত্র ভালো থাকে তাহলে আরো ভালো হবে, ঠিক আছে? এগুলাই তো বলবে ছেলে মানুষদের, ঠিক আছে? তো এখন মনে করেন যে এটা তো আগেই বললাম সরকারি জব হলেই তো স্যালারি ভালো, তাই না? আর স্যালারি ভালো বা খারাপ ওটা দরকার নেই, সরকারি জব হলেই হয়। তো এখন কথা হলো যে সরকারি জব যদি হয়, ধরলেন, তো এখন কি আমরা ক্লাসে কি জেনেছি এসইওর জন্য কি কি লাগবে? আমরা খুব ভালো মতো জানি। একটা হবে ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক সম্পর্কে আমরা জানি। আরেকটা কি লাগবে? ব্যাকলিঙ্ক লাগবে। আরেকটা লাগবে আপনার এসইও, মানে সুন্দর মতো আপনি পোস্ট করবেন, ঠিক আছে? যত পোস্ট করবেন আর ব্যাকলিঙ্ক করবেন, ঠিক আছে, তাহলে আপনার কি হবে? আপনার পোস্টটি উপরের দিকে যাওয়ার পসিবিলিটি বাড়বে, ঠিক আছে? তার মানে আপনি যদি ভালো মতো ব্যাকলিঙ্ক করেন এবং আপনার পোস্ট যদি ভালো মতো লেখেন তাহলে কি হবে? মানে কিওয়ার্ড দিয়ে ভালো মতো লেখেন, এসইও না লিখেন কিওয়ার্ড লিখি, মানে বেটার কিওয়ার্ড, তাহলে ডাইরেক্ট হবে। তো আমরা যদি ভালো মতো কিওয়ার্ড চয়েস করি তাহলে আমাদের কি হবে? আমাদের এসইওটি বেটার হবে। সবাই ক্লিয়ার? কি বলেছি? আমরা যদি বেটার ভাবে কিওয়ার্ড চয়েস করি আর আমরা ব্যাকলিঙ্ক চয়েস করি, ভালো বেশি বেশি ব্যাকলিঙ্ক দেই, আমাদের কি হবে? আমাদের পোস্টটি উপরের দিকে আসার পসিবিলিটি হবে। এখন এটা করলেই কিন্তু আমাদের এসইও হবে। কিন্তু এগুলো কি? এগুলো হলে ভালো, বিষয়টি ক্লিয়ার? এগুলো কি? এগুলো থাকলে আর কি ভালো। তো এখন কি বিষয়টা ক্লিয়ার হয়েছি আমরা? এগুলো থাকলে কি? এগুলো থাকলে ভালো। যেমন সরকারি জব হলেও আর কি আপনার চলবে, এগুলো না থাকলেও হবে, কিন্তু থাকলে আর কি ভালো। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি এইটুকু সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের হয়ে গেছে। ওকে, এগুলো কি বা এইটা দিয়ে আপনার আসলে কাজ কি, ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। তো আমাদের নর্মালি বিষয়গুলো কি, আমরা একটু মার্কেট প্লেসে যাই। এসিওর মার্কেট প্লেসটা কি? এসিওর মার্কেট প্লেস হলো এসিও ক্লার্ক, যারা শুধুমাত্র এসিওতেই আর কি কাজ করবে তাদের কাজ হলো এসিও ক্লার্কে যাওয়ার।
তো তাহলে আমরা যদি এসইও ক্লার্কে যাই, তাহলে আমরা অনেকগুলো পোস্ট দেখবো। প্রতি পোস্টই তো সেম টাইপেরই লেখা থাকবে। আমরা কয়েকটা দেখি। তিনটা দেখলেই এনাফ। ধরেন এখানে লেখা আছে যে ইউ উইল গেট 1000 হাই অথরিটি ব্যাকলিংস, পিবিএনস, গেস্ট পোস্ট, ব্লগ কমেন্টস, সাইড ব্লগ ব্ল্যাক লোকস, কন্টেক্স ফর $25। তো ব্যাকলিংসটা কি আমরা জানি, পিবিএনসটা কি এটা আমরা জানি না। তো 1000 ব্যাকলিংক পাবো, মানে 1000 ব্যাকলিংক হবে। পিবিএনটা কি আমাদের অত জানা নেই, পিবিএনটা কাকে বলে এটা আমরা বুঝি না। গেস্ট পোস্ট কি এটা কিন্তু আমরা মোটামুটি জানি, এবং ব্লক কমেন্ট পাবে, এবং সাইড বারে ব্লক রোল মানে ব্লক পোস্টে কিছু পাবে। এখানে আমরা দেখি ওটা আমাদের একটু বেশি হাই হয়ে যায়। ইনক্রিসিং উইথ 100 ইউনিক ডোমেন হাই অথরিটি, মানে 100 ডিএ হাই অথরিটি ব্যাকলিংস উইথ পিএডিএ টিএফ সিএফ আপ টু কত 100 ফর $5। এটা সবই লিখে দিয়েছে। তো এখানে সে কি বলেছে, এগুলো সবগুলো সে 100-র কাছাকাছি নিয়ে এসে দিবে কত, $5। তো এগুলো যদি আমরা নাই জানি, এটাকে জাস্ট আমরা গুগলে যদি সার্চ দিই, পিএ মানে কি, ডিএ মানে কি, টিএফ মানে কি, সিএফ মানে কি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। কিন্তু এটার মিনিং যদি আমরা না জানি, এটা দিয়ে কি করে, খায় নাকি মাথায় দেয়, আমরা কিন্তু কিছুই বুঝবো না। তারপর এখানে দেওয়া আছে 120 এসইও ব্যাকলিংস উইথ এডু লিঙ্কস ফ্রম ডিএ 100 সাইটস টু বুস্ট ইউর র্যাঙ্কিং ফার্স্ট ফর 100 লিঙ্কস। এডু লিঙ্কস তো আমরা বুঝি, যদি আপনার এখানে .com এর জায়গায় .edu থাকে, এটা আমরা এডু লিঙ্ক বলে থাকি। ঠিক আছে। তো এর মধ্যে এখানে লেখা আছে কি, যে ডিএ 100 সাইটস। ডিএ 100 মানে কি, ডিএ মানে সামথিং একটা একক হবে, তার কত 100-এর মতো হবে, এরকম 100টা সাইট সে বের করে দিবে, বানিয়ে দিবে, যাতে আপনার সাইটের র্যাঙ্কিং বাড়ে কত টাকায়, $5। তো আমাদের যদি এগুলো নাই জানি, তাহলে কিন্তু আমরা করার, বানানো তো দূরের কথা, আমরা তো এটাও বুঝতে পারবো না ওখানে কি লেখা আছে। বিষয়টি কি আমরা ক্লিয়ার নাকি? আর যদি মনে করেন স্যার আমরা নিজেরা জাস্ট গুগলে সার্চ দিয়ে জানতে পারবো পিএ মানে কি, ডিএ মানে কি, টিএফ মানে কি, সিএফ মানে কি, বাকি যেগুলো আছে জানতে পারবো, আমরা সেটাও করতে পারি। সবাই কি ডিটেলস ভাবে জানতে চান, নাকি জাস্ট আমরা কাকে বলে এতটুকু জেনে আমরা ছেড়ে দিতে পারি? সবার কি কতটুকু জানার ইয়ে আছে বলেন? সবাই বলছেন ইন ডিটেলস, ঠিক আছে। তাহলে আমরা ডিটেলস ভাবে বুঝার একটু ট্রাই করি। ঠিক আছে, যে এগুলো আসলে কি। আমরা গুগলে সার্চ দিলেও পাবো, তাও আমি আপনার জন্য সবগুলো ফুলটি আমি লিখে রেখেছি। ওকে, তাহলে টিএ মানে কি, টিএ মানে টপিক অথরিটি, ডিএ মানে কি, ডিএ মানে ডোমেন অথরিটি, পিএ মানে কি, পেজ অথরিটি, টিএফ মানে কি, টিএফ মানে হলো ট্রাস্ট ফ্লো, সিএফ মানে কি, সিএফ মানে সাইটেশন ফ্লো, ডিআর মানে কি, ডোমেইন অথরিটি, ইউআর মানে কি, ইউআরএল রেটিং, পিবিএন মানে কি, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক, এসিআর, এসিআরপি মানে কি, অলরেডি গত ক্লাসে জেনেছিলাম, তার আগে ক্লাসেও শিখেছিলাম, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আর ব্যাকলিং মানে কি, এ ওয়েবসাইট, এ লিঙ্ক অন অ্যানাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল টু ইওর ওয়েবসাইট, যে একটা লিঙ্ক যেটা আপনার ওয়েবসাইটে নিয়ে যায়, সেটাকে কি বলে, ব্যাকলিং বলে। আপনার যদি মনে হয় আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, যাতে আপনি পরবর্তীতে এটা ভুলে না যান, না হলে ভবিষ্যতে আপনার সবগুলো কি করতে হবে, একে একে তুলতে হবে। ঠিক আছে, নিজের দায়িত্বে সবগুলো গুগল থেকে তুলে নিতে হবে। তাহলে আমি একটা 3 সেকেন্ড সময় দিচ্ছি। 3, 2, 1, 0। সবার কমপ্লিট স্ক্রিনশট নেওয়া? মেবি সবার কমপ্লিট স্ক্রিনশট নেওয়া। তাহলে আমরা আগাই।
তাহলে আমরা শুরু করি একে একে যে এগুলো কি। প্রথমটা হলো টপিক অথরিটি কি। টপিক অথরিটি হলো এমন একটি মেট্রিক যেটা সাইট একটি ওয়েবসাইট একটি টপিকের উপর কতটা বেশি আম, গভীরতা সম্পর্কে জানে সেটি আর কি এই টপিক অথরিটি দিয়ে জানা যায়। ঠিক আছে, মনে করেন একটি ওয়েবসাইট বা একটি পেজই বলেন, যেটাই বলেন, সে কম্পিউটার সম্পর্কে ভালো জানে, তার মানে তার কম্পিউটার সম্পর্কে টপিক অথরিটি কি হবে, তার বেশি হবে। ঠিক আছে, তো এখানে বাংলায় লিখে দিয়েছি। এটি সাধারণত এটি এমন একটি মেট্রিক যা ওয়েবসাইটের নির্দিষ্ট বিষয়ে কতটা দক্ষ বা বিশেষজ্ঞ তা নির্ধারণ করে। এটি সাধারণত কন্টেন্টের গুণগত মান, সেই বিষয়ের গভীরতা এবং এই বিষয়ে নিয়ে বিশ্লেষণ বা উপস্থাপনার উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। তাহলে এসব ওয়েবসাইটের টপিক অথরিটি বেশি, সেসব সার্চ ইঞ্জিনের কাছে কি হয়, নির্ভরযোগ্য বেশি এবং বিশেষযোগ্য বলে আর কি তারা মনে করে। ওকে, তারা কি বললাম, টপিক অথরিটি মানে কি? টপিক অথরিটি মানে খুব ইজি জিনিস, যে মনে করবে যে আপনি সেই টপিকের উপরে বেশি, যে টপিক উপর লিখেছেন সেই টপিকের উপর বেশি ভালো জিনিস দিলে বা গভীরতম জিনিস দিলে আপনি সেই টপিকের উপর বেশি ভালো জানেন। তো টপিক অথরিটিকে ভাবুন টিচারের উপরে কোনো স্পেসিফিক সাবজেক্টের উপরে গভীর নলেজ রয়েছে। ধরেন আমি কিন্তু কম্পিউটার মোবাইল সম্পর্কে ভালো মতো জানি। আর যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, স্যার আমার বাসার সামনে তো একটি গোলাপ গাছ আছে, তো এখানে আমি স্যার সার প্রয়োগ করব, কোন সার আমি প্রয়োগ করব? তো আমি আপনাকে হায়েস্ট বলতে পারি যে আপনি ওর মধ্যে ডিম দেন, আর যদি কিছু থাকে ওর মধ্যে দেন, এর বেশি তো আমি কিছু বলতে পারবো না। কেন? কারণ আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমার ব্যাকগ্রাউন্ড কৃষি না। তো কি কারণে আমার কিন্তু ওর উপরে কোনো নলেজ নেই। তো এটাকেই আমরা টপিক অথরিটি বলে থাকি, একটি স্পেসিফিক সাবজেক্টের উপর গভীর নলেজ যদি থাকে। যদি কোনো ওয়েবসাইটের একটি টপিকের উপর ডিটেইলড বা কোয়ালিটি কন্টেন্ট থাকে, সেই সাবজেক্টের উপরে ট্রাস্টেড হিসেবে গড়ে ওঠে এবং প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তাহলে গুগল সেটি তার উপরে সার্চ ইঞ্জিন এর উপরে রেজাল্ট সেই টপিকের উপরে আরো বেশি রেসপেক্টেড হয়ে ওঠে। তাহলে আমরা টপিক অথরিটি ক্লিয়ার হয়েছি। তারপরে এসিআরপি আমরা গত ক্লাসে ভালো মতো জেনেছি। এসিআরপি কি? আপনি গুগলে সার্চ দিলে যা আপনার রেজাল্টে আসে সেটাই কি? এসিআরপি। তা আমি বাংলায় এখানে দেখাচ্ছি এসিআরপি কি। এসিআরপি হলো সেই পেজেস যা সার্চ ইঞ্জিনের ব্যবহারকারী প্রশ্নের উত্তর হিসেবে প্রদর্শন করে, এবং এসইও এর মূল লক্ষ্য হলো ওয়েবসাইট বা ওয়েব পেজের এসইআরপি এর শীর্ষে নিয়ে আসা, কারণ উচ্চ র্যাঙ্কড ফলাফলগুলো সাধারণত বেশি ট্রাফিক পায়। তার মানে আপনি এসইআরপি তে যদি আপনার পেজটি উপরের দিকে আসে তাহলে কি হবে? আপনার বিক্রি হওয়ার পসিবিলিটি বেশি। ওকে, তো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটি একরকম আমাদের মেধা তালিকার মতো। ঠিক আছে, মেধা তালিকায় যে সবার উপরে থাকে তার মার্কস কিন্তু সবচেয়ে বেশি হয়। ওকে, তাহলে আমরা এসিআরপি কিন্তু ক্লিয়ার। যদি কেউ কোনো কিছু ক্লিয়ার না হন অবশ্যই বলবেন, স্যার এই টপিকটি আমি বুঝিনি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক আমাদের কোনটা? এটা কিন্তু আমাদের সারা জীবন লাগবে। ঠিক আছে, কোনটা? ডোমেন অথরিটি। অন্য কিছু না লাগলেও কোনটা আমাদের লাগবে? একটা লাগবে ব্যাকলিঙ্ক, আর একটা হলো ডোমেন অথরিটি। তো ডোমেন অথরিটি বা ডিএ টা কি? মোজ এর দ্বারা একটি কোর্স, একটি স্কোর, এটা আমরা খুব ভালো মতো বুঝবো, যেটা আর কি 1 থেকে 100 এর মধ্যে নির্ধারণ করা হয়। এটি আপনাকে একটি পূর্বাভাস দেয় যে একটি সাইট বা একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের কোন স্থানটি সে দখল করতে পারবে। এখন কথা হলো মোস্টটি কি? মোস্ট এটি কি মাথায় দেয় নাকি কি করে? তো আমরা যদি গুগলে
মোজ দিয়ে সার্চ করি, তাহলে আমরা এরকম একটি ওয়েবসাইট পাবো। তো মোজ কি করে? মোজ হলো এমন একটি ওয়েবসাইট যারা পেইড সার্ভিসগুলো দেয়। আপনার যদি কোনো ওয়েবসাইটকে এসইও করা লাগবে, তারা এগুলো অনেক টাইপের টুলস আপনাকে প্রোভাইড করে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক টাইপের টুলস এখানে ওরা প্রোভাইড করে। তো আমরা যদি মোজ দিয়ে সার্চ করি, আমরা এখানে প্রায় যেতে পারবো। ফ্রি টুলস যে আছে, ফ্রি টুলসে যাব। তাহলে আমরা যদি আপনার ইচ্ছে হয় মোজ দিয়ে সার্চ দিবেন, মোজ দিয়ে সার্চ দিলে এখানে আমরা অনেক টাইপের এসইও টুলস গুলো দেখতে পারবো। এছাড়া আমরা যদি পেইড টুলস গুলো শিখতে চাই, বা পেইড আপনার ওয়েবসাইটটি বা পেজ যদি উপরের দিকে নিতে চাই, আমরা ওদের ফ্রি পেইড পেজ গুলো আমরা দেখতে পারি। এরা নর্মালি কি করে থাকে? এরা নর্মালি কিওয়ার্ড রিসার্চ করে থাকে, সাইট অডিট গুলো করে থাকে, তারপরে র্যাঙ্ক ট্র্যাকিং ও করে থাকে এবং লিংক অ্যানালাইসিসও করে থাকে। তো এর সাথে কি কাজ কি? এর সাথে কাজ হলো যে এরা ডিএ এর র্যাঙ্কিংটা এরা করে থাকে। সারা পৃথিবীর ডিএ র্যাঙ্কিংটা তারা করে থাকে। তো ডিএ র্যাঙ্কিংটা করার সময় ওরা কি অনেক টাইপের ফ্যাক্টর গুলো তারা একটু নির্দেশনা করে। তো কি কি করে? তার রুট ডোমেনের সংখ্যা, যে ওখানে যে ডট কম যে আছে সেটাকে আর কি রুট ডোমেন বলে। ঠিক আছে, ডট কম যে আছে এটাকে ডোমেন বলে। রুট ডোমেন, এটার সাথে কয়টি ব্যাকলিঙ্ক যুক্ত আছে, এগুলো সবগুলো তারা ক্যালকুলেট করে এদের মধ্যে এদের ভিতরে একটা অ্যালগোরিদম আছে। এই সবগুলো তারা এই অ্যালগোরিদম দিয়ে তাদের ভিতরে একটা ভিতরে যে কি অ্যালগোরিদম আছে তারা এখনো প্রকাশ করেনি। তো এগুলো দিয়ে তারা কি করে? তারা ডিএটা বের করে। ঠিক আছে, তারা এই ডিএটা দেয়। তো উচ্চ ডিএ স্কোর মানে আমরা ধরে নেই যে আপনার রেজাল্টটি উপরের দিকে, আপনার ওয়েবসাইটটি বা আপনার পোস্ট উপরের দিকে আসবে। ওকে, তো ধরেন ডিএ হলো ঠিক আপনার, যেমন আপনার যেমন একটি ভালো স্কুল, অর্থাৎ ডিএটাও একটা মনে করব যে আমাদের একটা মেন্টালিটি, মেন্টাল ভাবে আমরা মনে করি, ধরেন একটা ভালো স্কুলে যদি আমাদের ছেলে মেয়েদের পাঠাই, আমরা মনে করি যে সেখান থেকে অবশ্যই সে ভালো রেজাল্ট করবে। ঠিক সেইভাবে গুগলও মনে করে যে একটি ডিএ, একটি ওয়েবসাইটে যদি ডিএ বেশি হয়, সেই ওয়েবসাইটের কন্টেন্টও মেবি ভালো হবে এবং ট্রাস্টেড হবে। আমরা বিষয়টি কি ক্লিয়ার? আমি আবারও বলছি, যেমন আমরা মনে করি, ধরেন নটরডেমের কথা তো আমরা জানি। আর নটরডেমে যখন আমরা প্রথম দিকে ভর্তি হতে যাই এইচএসসির পরে, আমরা মনে করি নটরডেমে ভর্তি হলেই আমাদের সবকিছু আমাদের ভবিষ্যৎ ভালো হয়ে যাবে, বা বুয়েটে ভর্তি হলেই আমাদের ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। ঠিক আছে, কেন? কারণ ওদের ফিউচারে পাস্টে যে স্টুডেন্টরা ছিল তারা ভালো করেছে। একইভাবে গুগলও তাই মনে করে, যেসব ওয়েবসাইটে ডিএ বেশি সেসব ওয়েবসাইটের কন্টেন্ট গুলো ভালো হবে। তার মানে ভালো ডিএ এর মধ্যে আপনি যদি কোনো পোস্ট করেন, সেই পোস্টটি গুগলের ফার্স্ট পেজে আসার পসিবিলিটি বেশি হয়। বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা সবাই বুঝতে পারছি। না বুঝতে পারলে বলেন স্যার বুঝিনি। তাহলে আমরা ডিএটা ক্লিয়ার হয়েছি, ডিএটা আসলে কি। তো ডিএটা আমরা যদি বুঝে থাকি, তো ডিএটা কি ছিল? ডিএ কিন্তু পুরো ওয়েবসাইটের ছিল। ঠিক আছে, ডিএ কি বলেছি? পুরো ওয়েবসাইটের ছিল। তাহলে পিএ কি? শুধুমাত্র একটি পেজের। হতে পারে একটি ওয়েবসাইট উপরের দিকে গিয়েছে, কিন্তু সেই ওয়েবসাইটের একটি পেজ কি হতে পারে? খুবই বিখ্যাত। তখন আমাদের পেজ অথরিটি লাগবে। মোজ দ্বারা
এটাও কিন্তু মোজই দিয়ে থাকে। তো মোজ দ্বারা প্রদানকৃত একটি মেট্রিক, যা ডোমেন এর মতোই, এটি একটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে পেজ এর সার্চ ইঞ্জিনের উপরে উঠানোর এটি ফোকাস করে, উপরে ওঠা ফোকাস করে, কিন্তু পেজ শুধুমাত্র একটি পেজকে নির্দেশ করে। পিও কি 1 থেকে 100-র মধ্যে একটি মান আপনাকে দিবে। উচ্চ র্যাঙ্ক করা মানে হলো কি, সেই পেজটি গুগলের উপরের দিকে ওঠার পসিবিলিটি বেশি। তো পেজ অথরিটি মানে কি? পেজ অথরিটি হলো স্কুলের একটি নির্দিষ্ট ক্লাস বা শ্রেণীর সুনামের মতো। যেমন কিছু ক্লাস ভালো ছাত্রদের জন্য পরিচিত, তেমন কিছু ওয়েব পেজও গুরুত্বপূর্ণ হিসাবে পরিচিত এবং সার্চ রেজাল্টের উপরের দিকে দেখানো হয়। ঠিক আছে, তাহলে আমরা পেজটাও বুঝতে পারলাম। ডি এর ছোটটা হলো কি, পেজ, শুধুমাত্র একটি পেজের পেজ পিএটা আর কি দেখা হয়। ঠিক আছে, হ্যাঁ। তারপরে ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লোটা কি? ট্রাস্ট ফ্লোটা হলো একটি ওয়েবসাইট কতটা গুগলের জন্য ট্রাস্টেড। এক কথায় শেষ, ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিক নামক একটি ওয়েবসাইট দেওয়া একটি নাম্বার। এখন কথা হলো ম্যাজেস্টিক আবার কি? ওকে, তো ম্যাজেস্টিক যদি দিয়ে আমরা সার্চ দিই গুগলে, তাহলে আমরা এরকম একটি পেজ পাবো। তো ম্যাজেস্টিক কি? এটাও কিন্তু একটি পেইড ওয়েবসাইট। তো এরা কি করে? এরা নর্মালি ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস স্পেশালিস্ট। এরা ব্যাকলিঙ্ক হিস্টোরি আর কি দেখে, লিঙ্ক কনটেক্সট গুলো সার্চ করে। তো আপনার যদি এরকম ব্যাকলিঙ্ক হিস্টোরি গুলো দেখার দরকার পড়ে এবং লিঙ্ক কনটেক্সট গুলো দেখা লাগে, তাহলে আপনি যদি ম্যাজেস্টিকে যান, ওদের পেড সাবস্ক্রিপশন নিলে আপনি কিন্তু এই সার্ভিসটি পাবেন। আপনি কোথা থেকে ব্যাকলিঙ্ক কিনেছেন বা কোন কোন জায়গায় ব্যাকলিঙ্ক করেছেন আপনার ওয়েবসাইট বা আপনার পেজ, ফেসবুক পেজ বা পিন্টারেস্ট পেজ, তারা কিন্তু বের করে দিবে। এই যেখানে দেওয়া আছে বের করে দিবে, আর তাদের পেইড অপশন তো অলরেডি আছে। তো তারা যে স্কোরটি দেয়, তারা কি করে আপনার ওয়েবসাইটের কোয়ালিটি মাপে। এবং উচ্চ ট্রাস্ট ফ্লো মানে কি, আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্যান্য ওয়েবসাইটের গুণগত মানের সাইট দ্বারা প্রাপ্ত। এটি ওয়েবসাইটের বিশেষজ্ঞতা নির্ধারণের সহায়ক। তার ব্যাকলিঙ্কের কোয়ালিটির এর উপরে নির্ধারণ করে। তো সে কি করে? এক কথায় যদি বলি, ট্রাস্ট ফ্লোটা ব্যাকলিঙ্ক কই থেকে আসে সেটা সে নির্ধারণ করে। তো এখানে অলরেডি এই কথাটি লিখে রেখেছি যে ওয়েবসাইটের লিঙ্কগুলো উচ্চ মানের সাইট দ্বারা থেকে প্রাপ্ত। ঠিক আছে, যদি উচ্চ মানের ট্রাস্ট মানে সেই ওয়েবসাইটগুলো উচ্চ মানের সাইট দ্বারা থেকে প্রাপ্ত। এটি একটি ওয়েবসাইটে বিশেষজ্ঞ নির্ধারণের সহায়ক, তার ব্যাকলিঙ্কের কোয়ালিটির উপর ভিত্তি করে। ওকে, মানে এটা হলো এটা যেটা বললাম সেটাই, যে ও যেটা করবে, আপনার ব্যাকলিঙ্ক কই থেকে আসছে সেটা সে বের করে দিবে। তো ট্রাস্ট তো হলো একটি বন্ধুর নির্ভরযোগ্যতার মতো। যদি অনেক বিশ্বাসযোগ্য বন্ধু আপনার সম্পর্কে ভালো কথা বলে, তাহলে আপনিও কিন্তু বিশ্বাসযোগ্য হয়ে উঠবেন। যদি সবাই বলে যে আপনি ভালো, ভালো মানুষ যদি বলে আপনি ভালো, তার মানে বেবি আপনি ভালোই ছিলেন। তো এটাকেই আমরা ট্রাস্ট নর্মালি বলে থাকি। যদি গুগলও মনে করে যে না, অন্য ভালো ওয়েবসাইট গুলো বলছে আপনি ভালো, তার মানে আপনি ভালো ওয়েবসাইটই হবেন। আপনাকে উপরের দিকে নিলে সবাই সবার প্রবলেম গুলো সলভ পাবে। তাহলে সেটাকে কি বলে? আমরা ট্রাস্ট ফ্লো বলে থাকি। তারপরে হলো সাইটেশন ফ্লো। সাইটেশন ফ্লো ট্রাস্ট ফ্লো থেকে একটু সাবলীল বা একটু ইজি টু ডিল। ঠিক আছে, তো সাইটেশন ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারাই দেওয়া একটি মেট্রিক। সেটা কি করে? একটু আগে দেখলাম ট্রাস্ট ফ্লো কি করে, লিংকের কোয়ালিটি মাপে, যে প্রতিটি ওয়েবসাইট যার সাথে ওর আগের ওয়েবসাইটের সাথে কানেক্টেড ছিল সেগুলো ভালো নাকি খারাপ। কেউ কি বলতে পারবেন ভালো নাকি খারাপ সে কিভাবে মাপে?
সে ওয়েবসাইটগুলো ভালো নাকি খারাপ একটু আগে যে বললাম, সেটা কিভাবে মাপবে? সেটা কিন্তু তারা ডিএ দিয়ে মাপে। যে ডিএটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সে ওয়েবসাইট খারাপ, ডিএ যদি ভালো হয় তাহলে সে ওয়েবসাইটটি ভালো। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো এটা দিয়ে কিন্তু সে ট্রাস্ট ফ্লোটা দেখছে। যদি ডিএ যদি ভালো না হয় এবং ওটা যদি ব্ল্যাক এসিও হয় তাহলে কি হবে? এই ওয়েবসাইটটি খারাপ। তো এটা দিয়ে কিন্তু সে ট্রাস্ট ফ্লো দেখছে। কিন্তু সাইটেশন ফ্লোয়ে কি? সাইটেশন ফ্লোয়ে আপনার ওয়েবসাইটের সাথে যে কানেক্টেড ব্যাকলিঙ্ক গুলো আছে সেগুলোর শেয়ার কোয়ালিটি মাপে না। সে দেখে কয়টা ব্যাকলিঙ্ক আছে, 10টা, 15টা, নাকি 20টা, নাকি 100টা, নাকি 150টা, সেটা সে দেখে। সে ইঙ্গিত দেয় ওয়েবসাইটটি কতটা প্রভাবশালী হতে পারে সেটি লিঙ্ক দ্বারা ওই যে সাইটগুলো যুক্ত আছে সেটি ভালো নাকি খারাপ সেটা সে দেখে না। ঠিক ট্রাস্ট ফ্লো এর বিপরীত। ওকে, ট্রাস্ট ফ্লো দেখে ওটা ভালো নাকি খারাপ, আর সাইটেশন ফ্লো বলে ভালো নাকি খারাপ দেখার দরকার নেই, আমার সংখ্যা হলেই হলো। ওকে, তো আমি এখানে উদাহরণও দিয়েছি সেরকম। উদাহরণ দেখি। সাজেশন ফ্লো হলো আপনি কতটা জনপ্রিয় সেটা দেখে। যদি আপনার সম্পর্কে অনেক লোক কথা বলে, সেগুলো মানুষ ভালো, খারাপ মানুষও হতে পারে, ভালো মানুষও হতে পারে, তাও কি হবেন? আপনি জনপ্রিয়ই হবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও যদি আপনার অনেকগুলো ব্যাকলিঙ্ক থাকে, যদি সেগুলো খারাপ ওয়েবসাইটগুলো খারাপও হয়, তাহলেও কি হবে? আপনার সাইটেশন ফ্লো বেশি হবে। তাহলে আমরা সাইটেশন ফ্লোটাও ক্লিয়ার হয়ে গেছি। পরে হলো ট্রাস্ট অথরিটি। ট্রাস্ট অথরিটি এখন ব্যবহার করা হয় না। তারপর আমি ট্রাস্ট অথরিটি কেন দিলাম? ট্রাস্ট অথরিটি ছোট করলে কি হয়? টিএ। তো টিএটা কিন্তু একটু আগে আমরা পড়েছি, কারো কি মনে আছে? মেবি কারোই মনে নেই। টিএটা একটু আগে পড়েছিলাম, টপিক্যাল। টপিক্যাল বললাম না একটু আগে? তো একটু আগে যে পড়লাম, তাহলে আপনি যখন গুগলে সার্চ দিবেন, যে একটু আগে টিএ দিয়ে সার্চ দিবেন, তখন কিন্তু অনেকে ট্রাস্ট অথরিটি পাবেন। তাহলে টপিক অথরিটি পেলাম, আর এটাও অনেকে পাবেন। তাহলে স্যার কি ভুল পড়ালো? তাহলে কি স্যার এটার সাথে এটা তো মিক্স হয়ে গেল। তো এই জন্য আমি ট্রাস্ট অথরিটি যে আছে এটা আমি ইনক্লুড করেছি। ট্রাস্ট অথরিটি এখন আর ব্যবহার করা হয় না। তো ট্রাস্ট অথরিটি হলো একটি ওয়েবসাইটের ট্রাস্ট অর্থনীতি, অর্থিনেস কতটা, এটা আর কি বোঝানো হয়। এখন কিন্তু ট্রাস্ট অথরিটি কি দিয়ে মাপা হয়? একটু আগে দেখলাম ট্রাস্ট ফ্লো আর সাইটেশন ফ্লো। আগে ট্রাস্ট অথরিটি দিয়ে সেটা আগে বুঝিয়ে রাখতো। ঠিক আছে? তো এখন আমরা কি করি? এখন কিন্তু এটাকে ভাগ করে দুই ভাগে ভাগ করে দিই। আগে কি হতো? ট্রাস্ট অথরিটি দিয়ে এই কাজটি করা হতো। তো ট্রাস্ট অথরিটি কি দিয়ে দেখা হয়? এটা ডোমেনের এইচ এর সাথে কয়টি ব্যাকলিঙ্ক যুক্ত হয়েছে, তাদের কোয়ালিটি এবং লিঙ্কগুলো কতটা ট্রাস্টেড, এগুলো সবগুলো ফ্যাক্টর মিক্স করে তাকে 1 থেকে 100-র মধ্যে এটি মার্কস দেওয়া হয়। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে ট্রাস্ট অথরিটি একটি খুবই জটিল একটি ফর্মুলা। তার কারণে এটা পরবর্তীতে ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো এর সাথে ভেঙে দেওয়া হয়েছে। তো এগুলো চোখে আর যার ট্রাস্ট অথরিটি বেশি সেগুলো সার্চ ইঞ্জিনের চোখে রিলায়েবল এবং ট্রাস্টওয়ার্দি হিসেবে দেখানো হয়। তো ট্রাস্ট অথরিটিকে ভাবুন এটি টিচারের মতো, টিচার স্টুডেন্টের বিশ্বাসযোগ্যতার মতো। যদি কোনো ওয়েবসাইট ভালো আচরণ করে, তার বন্ধু ভালো থাকে, সেটা গুগলের চোখে বেশি ট্রাস্টওয়ার্দি হয়ে ওঠে। তারপর ডোমেইন রেটিং অত বেশি দরকার পড়বে না। এহরেফস দ্বারা তৈরি ডোমেইন রেটিং হলো একটি স্কোর। তো এহরেফস কি? এহরেফস ওয়ার্ডটি কেউ কি জানেন? এহরেফস ওয়ার্ডটি কই থেকে এসেছে? এহরেফস হলো একটি কোম্পানি। আমরা গুগলে সার্চ দিলে এহরেফস আমরা পেয়ে যাব। তো এহরেফস হলো একটি কোম্পানি, কিন্তু এহরেফটি যে আছে এটা কোথা থেকে আসছে কি কেউ জানেন? আমরা এইচটিএমএল এর একটি কোড পড়েছিলাম, মনে আছে? এ দিয়ে HREF, কারো কি মনে পড়েছে? পরে www.google.com।
মেবি কারো কারো মনে পড়েছে। তো এরকম যে আমরা করেছিলাম, এই দেখেন এখানে যে আমরা লিখেছি, এটা দিয়ে কেউ একজন কোম্পানি বানিয়ে ফেলেছে, দেখছেন? তো এই এ ট্যাগ দিয়ে কি করেছে, একজন একটা কোম্পানি বানিয়ে ফেলেছে। তো এহেরেফস কি করে? এহেরেফস তারা ব্যাকলিংক দিয়ে বিভিন্ন ধরনের সার্ভিস আপনাকে প্রোভাইড করে। তো এসইও টুল সেট রিকগনাইজ ফর পাওয়ারফুল ব্যাকলিংকস। ওকে, লিখে রেখেছে ইওর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যাকড বাই রিয়েল অ্যাকশনেবল ডাটা। ওকে, তো আপনার যদি পেইড সার্ভিস লাগে এখানেও যেতে পারেন। ব্যাকলিংক টাইপের এরা কি করে, এরা ব্যাকলিংক অ্যানালাইসিস ক্যাপাবিলিটি গুলো রাখে। কিওয়ার্ড রিসার্চের টুলও কিন্তু তারা প্রোভাইড করে পেইড। আবার সাইট অডিটও কিন্তু তারা প্রোভাইড করে। সাইট অডিট বলতে আমি বোঝাচ্ছি ওয়েবসাইটের সাইট অডিট। ওকে, এটা কিন্তু তারা পেইড প্রোভাইড করে। তো আমরা দেখতে পাচ্ছি এরা কি করছে, এটি ওয়েবসাইটের ব্যাকলিংক প্রোফাইল এর কতটা শক্তি আছে সেটা তারা প্রতিফলন করে। মানে আপনার ওয়েবসাইটের সাথে কয়েকটি ব্যাকলিংক যুক্ত আছে সেটা প্রোফাইল, সেটা দেখে। এটা 1 থেকে 100 এর স্কেলে তারা দেখে উচ্চ ডিআর মানে কি, সেই সাইটটি কত শক্তিশালী ব্যাকলিংক প্রোফাইল আছে সেটা দেখে, যা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং পেতে আপনাকে সাহায্য করে। তাহলে আমরা বুঝলাম কি, যার ব্যাকলিংকের প্রোফাইল ভালো মানে ব্যাকলিংক ভালো, তার ডোমেন রেটিং ভালো। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি ডোমেন রেটিং হলো একটি স্কুলের ছাত্রদের ভালো রেজাল্টের উপর ভিত্তি করে স্কুলের স্কোর দেওয়ার মতো। একটি উচ্চ স্কোর মানে স্কুলটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। মানে একটি স্কুলের ছাত্র রেজাল্ট যদি ভালো হয় তাহলে দেখা যায় সেই স্কুলের রেজাল্ট কিন্তু ভালো হয়েছে। তো স্কুলের তাহলে ছাত্ররা কি, এটি স্কুলের জন্য ব্যাকলিংক। তাহলে আমরা বুঝতে পারলাম ডোমেন রেটিংটা কি আর কি। তো ডোমেন রেটিংটা কি, পুরো ওয়েবসাইটের ডোমেনের উপরে। ডোমেন বুঝতে পারছিলাম, মনে আছে? .com কিন্তু বোঝা যাচ্ছে পুরো ডোমেন, পুরো ওয়েবসাইট। তাহলে একটি পেজের জন্য যদি হয়ে থাকে, পেজের মানে এটা তো পুরো ওয়েবসাইট, তাহলে একটি পেজের জন্য যদি হয় তখন আমরা ইউআরএল রেটিং বলে থাকি। মানে একটি পেজের মধ্যেও তো অনেক রকম ব্যাকলিংক হতে পারে, তখন আমরা কোনটা বলি, ইউআরএল রেটিং বলে থাকি। তো সেটা আমাদের ইউ এআরএফস থেকে এটি দেয়। এটি সম্পূর্ণ ডোমেন বা ওয়েবসাইটের পরিবর্তে এটি পেজের ব্যাকলিংক প্রোফাইল আপনাকে দিয়ে দিবে। এটাও কি 1 থেকে 100-র মধ্যে এটি মার্কস আপনাকে দেয় এবং পেজটির কতটুকু ব্যাকলিংক পাওয়ার আছে সেটি আপনাকে বলে দিবে। তো যদি ব্যাকলিংক পাওয়ার বেশি থাকে তাহলে আপনার সেই পেজটি গুগলের উপরের দিকে আসার পসিবিলিটি বাড়িয়ে দিবে। ইউআরএল রেটিং হলো একটি নির্দিষ্ট ক্লাসরুম এর স্কোর দেওয়ার মতো। এটি উচ্চ স্কোর মানে সেই ক্লাসরুমের একটি ক্লাসরুম, সেই স্কুলের একটি নির্দিষ্ট ক্লাসরুমের স্কোরের মতো। যদি একটি ক্লাসরুমের স্কোর বেটার হয় তাহলে সেই ক্লাসরুমটি কিন্তু অন্যদের দ্বারা সম্মানিত হয়ে থাকে। তাহলে ইউআরএল রেটিংটাও আমরা ক্লিয়ার হয়েছি। তো লাস্টের আগের টপিক, প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। প্রাইভেট ব্লক নেটওয়ার্কটা কি? আমরা জানি নিজের আঙিনায় নিজেই হলো সিংহ, এটাই কি প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। ওকে, এক কথায় শেষ। আপনি একটা নিজের স্পেস তৈরি করবেন, সেই স্পেসে আপনি যা বলবেন সেটাই সঠিক। তাহলে বলেন আপনি কি অন্য কোনো কোম্পানি সম্পর্কে যা বলবেন সেটা সবসময় সঠিক হবে না? মেবি সঠিক হবে। তো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক হলো এমন এক ধরনের ওয়েবসাইট বা নেটওয়ার্ক যা একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপে থাকে এবং একটি নির্দিষ্ট সাইট এর সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর উন্নতির জন্য ব্যবহার করা থাকে এবং ব্যাকলিংক তৈরি করতে ব্যবহৃত হয়ে থাকে। তো পিবিএন গুলো প্রায় কি টাইপের টেকনিক ব্যবহার করে? গ্রে হেড টেকনিক ব্যবহার করে।
ঠিক আছে? গ্রে টেকনিক বা এসইও টেকনিক ব্যবহার করার জন্য ব্যবহৃত হয় এবং সার্চ ইঞ্জিনের ম্যানিপুলেশন টেকনিক গুলো ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। তো গুগলের সার্চ ইঞ্জিন যদি গুগল বুঝতে পারে আপনি এই টেকনিক ব্যবহার করেছেন, তাহলে আপনাকে কি করবে? আপনাকে কিন্তু পেনাল্টি দিবে। তো আপনি এটি মনে করেন এই দারাজকে বলেছেন, দারাজ আপনাকে বলেছে আপনি 100টা পিবিএন নেটওয়ার্ক বানাবেন। ঠিক আছে, মানে 100টা ওয়েবসাইট বানালেন, 100টা ওয়েবসাইট বানিয়ে তার সম্পর্কে বেটার বেটার ভালো কথা বললেন। তো 100টা যে ওয়েবসাইট বানালেন, সেই 100টা ওয়েবসাইটের ডিএ করলেন কত? ধরেন ভালো ডিএ হলো 80 ডিএ সব থেকে ভালো হয়, এত ডিএ এত তাড়াতাড়ি পারবেন না। ধরেন আমি 60 ডিএ বললাম, 60 ডিএর 100টা ওয়েবসাইট বানালেন। এখন যদি আমাকে জিজ্ঞেস করেন স্যার ডিএটা কিভাবে বাড়াতে পারবো, আপনি ব্যাকলিঙ্ক এবং ভালো কিওয়ার্ডের মাধ্যমে কি করতে পারবেন? ডিএ বাড়াতে পারবেন এক একটা ওয়েবসাইটের। তাহলে আপনার যদি 100টা ওয়েবসাইট হাতে থাকে এবং সেই ওয়েবসাইট এ আপনি দ্বারা সম্পর্কে ভালো কথা বলেন, তাহলে গুগল কি বুঝবে? তাহলে গুগল বুঝবে এই 60+ ডি এর ওয়েবসাইট কি বলছে, মানে 60 জন বড় বড় ওয়েবসাইট বলছে যে দারাজ ভালো। তাহলে দারাজ কি উপরের দিকে উঠার পসিবিলিটি আছে না? তাহলে দারাজ কিন্তু উঠার পসিবিলিটি আছে। যদি আপনার 100-র উপরে ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আরো বড় হওয়ার পসিবিলিটি আছে। যেহেতু এই ওয়েবসাইট গুলো কে কন্ট্রোল করছে? আপনি। তাহলে আপনি যা যা লিখবেন তাই তো আপনার কাছে থাকবে। বিষয়টি ক্লিয়ার হয়েছে? পিবিএন কি? পিবিএন হলো আপনার হাতেই সবকিছু থাকবে। ধরেন কিছু ছাত্র মিলে পরিকল্পনা করলেন তারা সব সময় একে অপরের প্রশংসা করবেন, যেন শিক্ষকরা মনে করেন তারাই সেই ছেলেটাই সেরা ছাত্র। কিন্তু শিক্ষকের কাছে তাদের ভালো নাম করতে পারে। ঠিক আছে, তাহলে শিক্ষক কি মনে করবেন? সেই ছেলেটাই ভালো ছেলে। তাহলে মানে কি? গুগলে র্যাঙ্ক আপ করবে। কিন্তু শিক্ষক যদি বুঝতে পারে এটি ইচ্ছাকৃতভাবে করা, সত্যিকারের যোগ্যতা ছিল না, তাহলে কি হবে? তারা কিন্তু শাস্তি পেতে পারে। কিন্তু যদি সত্যি সত্যি ভাবেই এটি ভালো ছাত্র হয় তাহলে কি হবে? তাদের প্রশংসা হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা নেই। মানে অর্গানিক ব্যাকলিঙ্ক যদি হয়ে থাকে তাহলে কিন্তু গুগল শাস্তি পাবে না। তাহলে এসইও দৃষ্টিকোণ থেকে যদি পিবিআর সঠিকভাবে হয়ে থাকে এবং প্রাকৃতিকভাবে হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু গুগল যদি বুঝতে পারে কৃত্রিমভাবে র্যাঙ্কিং করা হয়েছে তাহলে সাইটে পেনাল্টি খেতে পারে। তাহলে মূল কথা হলো প্রাকৃতিকভাবে ব্যাকলিঙ্ক তৈরি করলে কোনো সমস্যা নেই, কিন্তু জোরপূর্বক ম্যানিপুলেশন করা ট্রাই করলে আপনার শাস্তি হতে পারে। তাহলে সবাই কি পিবিএনটি বুঝতে পারছি? মেবি বুঝতে পারছি। না বুঝতে পারলে অবশ্যই বলবেন স্যার বুঝিনি। না বুঝলে আমাকে কিন্তু বলতে হবে, নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না আপনি বুঝেননি। তো ব্যাকলিঙ্ক, এখন কথা হলো ব্যাকলিঙ্ক তো আমরা সবাই জানি তাই না? বলেন তো কারা কারা এখনো ব্যাকলিঙ্ক বুঝিনি? আমরা এ পর্যন্ত কিন্তু ব্যাকলিঙ্ক অনেকবার করেছি। ফেসবুকে আমরা ব্যাকলিঙ্ক বানিয়েছি, পিন্টারেস্টে আমরা ব্যাকলিঙ্ক বানিয়েছি, লিঙ্কডইনেও আমরা ব্যাকলিঙ্ক করেছি আর্টিকেলের মাধ্যমে। এই 3 জায়গায় বানিয়েছিলাম না, মনে আছে? তো আমরা আজকে তাহলে একটু শিখি ব্যাকলিঙ্ক কয় টাইপের হয়। আমরা শুধু ব্যাকলিঙ্ক একটাই বলি, আসলে সঠিকভাবে ব্যাকলিঙ্ক কিন্তু এক টাইপের না। যদি আমার সঠিকভাবে বলতে হয় ব্যাকলিঙ্ক আসলে এক টাইপের হয় না। মুখে মুখে বলতে গেলে ব্যাকলিঙ্ক কয় টাইপের হয়? ব্যাকলিঙ্ক আসলে 3 টাইপের হয়। তাই আমি বুঝিয়ে দিই ব্যাকলিঙ্ক তাহলে কি টাইপের হয়। প্রথমটা হলো ব্যাকলিঙ্ক, যেটা আমরা নর্মালি বলে থাকি সেটা হলো ইনবাউন্ড লিঙ্ক বা ব্যাকলিঙ্ক যেটা বলে, মানে অন্য ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটে আসে তাহলে সেটাকে আমরা কি বলি? আমরা নর্মালি সেটাকে ব্যাকলিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্ক। মনে করেন যে আপনার ওয়েবসাইট হলো ফেসবুক আর পিন্টারেস্ট হলো অন্য ওয়েবসাইট। তাহলে অন্য ওয়েবসাইট পিন্টারেস্ট থেকে যদি ফেসবুকে আসে সেটাকে আমরা কি বলবো? আমরা ব্যাকলিঙ্ক বা সেই লিঙ্কটাকে
আমরা বলে থাকি, সেই ফেসবুকের লিঙ্ক যে দিয়েছেন সেটাকে আমরা বলি ব্যাকলিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্ক। ওকে, যেমন ফেসবুকে দেওয়া আপনার ওয়েবসাইটের লিঙ্ক। ফেসবুকে আপনি কি করেছেন, আপনি একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছেন, সেটাকে আমরা ব্যাকলিঙ্ক বললাম। তারপরে হলো আউটবাউন্ড লিঙ্ক। ধরেন আপনার ওয়েবসাইটে কি করলেন, আপনি অন্য ওয়েবসাইটে লিংক দিলেন, তাহলে আপনার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে গেল, তাহলে সেটাকে আমরা কি বলছি, আউটবাউন্ড লিঙ্ক। মেবি আমরা তাও অনেকে বুঝিনি, এটা কি আমরা বুঝেছি? মেবি আমরা আউটবাউন্ড এবং ইনবাউন্ড লিঙ্ক অনেকেই বুঝিনি। যদি না বুঝি আমি আপনাকে আরো ইজি ভাবে বুঝাই। ধরেন আমরা পেপার তো চিনি, তাই না? মনে করেন পেপারে আমি একটা আর্টিকেল বা একটা বিজ্ঞাপন দিলাম, বিজ্ঞাপনের মধ্যে নিলাম যে আমার দোকানে আসো। কি বললাম? আমার দোকানে আসো, আমি ভালো ভালো জিনিস সেল দিচ্ছি। তাহলে এই যে আমার দোকানে আসো দিয়ে এটা বিজ্ঞাপন দিলাম, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা ইনবাউন্ড লিঙ্ক বলছি। সবাই ক্লিয়ার হয়েছে এটা কি বলছি আমরা? ইনবাউন্ড লিঙ্ক আমরা বলছি। এখন মনে করেন একটা লোক আমার এই লিঙ্কটা পেয়ে সত্যি আসলো। ওকে, একটা লোক আসলো, মনে করেন আমি ইলেকট্রিক্যাল জিনিস সেল করি। একটা লোক, আমি ইলেকট্রিক্যাল জিনিস সেল করি, আমার কাছে এসে বলল আমাকে 1 কেজি চাল দাও। তো আমি বললাম আমার কাছে তো চাল নাই, তুমি পাশের দোকানে যাও। কি বললাম? পাশের দোকানে যাও। তাহলে যে পাশের দোকানে যাও যে বললাম, সেটা কি? সেটা হলো আউটবাউন্ড লিঙ্ক। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। ওরে যে বলে দিলাম তুমি আমার কাছে নাই, তুমি পাশের দোকানে যাও, সেটা হলো আউটবাউন্ড লিঙ্ক। তাহলে মেবি আমরা ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিঙ্ক সম্পর্কে ক্লিয়ার হয়েছি। যদি ক্লিয়ার না হয়ে আমাকে বলতে হবে স্যার বুঝিনি। আর ইন্টারনাল লিঙ্ক তো আমরা অবশ্যই বুঝি, একটা ওয়েবসাইটে বারবার এক পেজ থেকে অন্য পেজে যাওয়া হলো ইনবাউন্ড লিঙ্ক। আমাদের ক্লাস কিন্তু এইটুকুই, আর বেশি নেই। মানে আজকের জন্য আর ক্লাস নেই। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলেন, আমি আপনাকে সলভ করে দিচ্ছি। না হলে আজকের জন্য আমরা চলে যাচ্ছি। আমরা নেক্সটে কিন্তু আমাদের পরীক্ষা আছে। আমাদের 1 তারিখ পরীক্ষা, 1 তারিখ 9টায়। সবার বেশি কঠিন আমরা পরীক্ষায় প্রশ্ন করব না, যাতে আমরা সবাই ভালো মতো এক্সামটি দিই। ওকে? হ্যাঁ, মাসুদ ভাইয়া বলেন। স্যার আদাব। জি আদা ভাইয়া বলেন। স্যার শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে, বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, ভাইয়া বলেন। স্যার আমার প্রশ্নটা ছিল আজকের ক্লাস নিয়ে। হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা হয়েছিল যে আমাদের যে গত ক্লাসে যে আমাদের গত ক্লাসে যে আমাদের এসি ক্লাস হয়েছে একটা, জি, সেগুলো থেকেও কিন্তু আমাদের কোশ্চেন কোশ্চেন আসবে। জি, তো আমরা সেখান থেকে কেউ ভিডিও এসি করতে পারবো কিনা এটা তো বুঝিনি। আপনার নেটের সমস্যা ভাইয়া, আপনি হারিয়ে গেছেন। হ্যাঁ, মুস্তা মাহফুজুর রহমান ভাইয়া বলেন। মাহফুজুর রহমান ভাই কিছু বলবেন? আপনার মেবি নেটের সমস্যা, আপনিও কিছু বলতে পারছেন না। তো আজকে আমরা তাহলে চলে যাচ্ছি। তো এমনি অনেক সবার কোশ্চেনের আনসার যদি পেয়েছেন, যদি আপু এক্সাম না দেন তাহলে আর কি ফাইনাল এক্সাম কিভাবে দিবেন সেটা সম্পর্কে আইডিয়া থাকবে না। হ্যাঁ, মাহফুজুর রহমান ভাইয়া বলেন।
কিছু বলবেন? মাহফুজুর রহমান ভাই, আপনাকে আনমিউট করেছি। ঠিক আছে, অনেকবার ভাইয়াকে আনমিউট করেছি। মাহফুজুর রহমান ভাইয়া আনমিউট করেছি। মাহফুজুর রহমান ভাইয়া, আপনি আনমিউট করতে পারছেন না। ঠিক আছে, যাই হোক, আমি তাহলে এখন আসি। একটা কোশ্চেন আছে, শেষখানে যেতে হবে। আম, আমার একটা কোশ্চেন আছে, সেখানে যেতে হবে, তাই বললাম না। না দিলে নাই, বুঝিনি আপু আপনার কথা। হ্যাঁ, জুলিফা আপু বলেন। ও, অনুষ্ঠান আছে। হ্যাঁ, অনুষ্ঠান আছে, তাহলে চলে যান আপু, সমস্যা নেই। এক্সাম না দিলে আপু আপনি এক্সামের এক্সাম অনলাইন এক্সামটা কিভাবে দেওয়া লাগে এটা সম্পর্কে আপনি এক্সপিরিয়েন্সটা পাবেন না। মাসুদ ভাই, আপনাকে আমি আনমিউট করেছি, আমি চলে যেতাম। আর কিছু বলবে না ভাইয়া? স্যার, জি ভাইয়া, আপনার নেট আমার অনেক আনস্টেবল। ওয়াইফাই, বাসার ওয়াইফাই সমস্যা, তাই বাইরে এলাম আর একটা ওয়াইফাই কানেক্ট করলাম। জি ভাইয়া, তাড়াতাড়ি বলেন ভাইয়া। স্যার, কথাটা হইলো যে আমাদের গত ক্লাসে যে এসিও করা হয়েছে, কিন্তু এসিও শুধু আমরা কিভাবে করব, খালি কাকে বলে এগুলো জানছি, কিন্তু ভিডিও কিভাবে এসিও করা লাগবে ক্লায়েন্টের, এগুলো কিন্তু জানিনি আমরা। এগুলো নিয়ে আমি ক্লাসে বলেছি ভাইয়া। আমাদের গত ক্লাসটিও থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে, আজকেরটাও কিন্তু থিওরিটিক্যাল ক্লাস হবে, এগুলোর মধ্যে কিন্তু পরীক্ষায় থাকবে। এগুলো তো পরীক্ষায় থাকবে এটা জানি, কিন্তু একটা ক্লায়েন্টের একটা কিভাবে ভিডিও এসিও করে দেওয়া লাগবে ভালো ভালো কইরা, এগুলো কিন্তু আমরা জানিনি। ভিডিও আমাদের এসিও ভিডিও এসিও তো আমি একবারও বলিনি ভিডিও এসিও কিভাবে করা লাগবে। আমাদের কোর্সে ভিডিও এসিও করা লাগবে এমন তো কোনো কোর্স নেই ভাইয়া। তাহলে তো এইরকম করে এইরকম এরকম এইরকম কোনো করে তো কোর্সই নাই ভাইয়া যে ভিডিও এসিও করা লাগবে। ভিডিও এসিওই কোনো কোর্স নেই। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে, ভিডিও এসিও এমন কোনো কোর্স নেই। আপনি একটি পোস্ট করতে চাচ্ছেন, সেটাকে কিভাবে আপনি কিওয়ার্ড দিয়ে ইউটিলাইজ করবেন সেটা আমরা আস্তে আস্তে আর দুটো ক্লাসে শিখতে পারবো। আমাদের এসিও ক্লাস কয়টা? এসিও ক্লাস কিন্তু চারটা। ওকে, তো চারটা ক্লাসে আমরা সর্বোচ্চটা যতটুকু করা যায় আমরা ততটুকু শিখবো। দুটা ক্লাস কিন্তু শেষ, আর দুটা ক্লাসে আমরা যতটুকু করা যায় আমরা ততটুকু করব। ওকে। জি, বুঝতে পারছি। আর ভিডিওতে ভিডিও এসিও কিন্তু হয় না, আপনি যেটা বলছেন ওরকম কোনো এসিও আসলে এক্সিস্ট হয় না। ওকে, আমরা কি করতে পারি? আমরা একটি কন্টেন্ট যখন টেক্সট টাইপের কন্টেন্টকে কতটা বেটার করা যায় সেটা করতে পারি, অথবা আমরা কিওয়ার্ড যখন একটি ভিডিওতে বলি সেই ভিডিওটি আমরা এভাবে লিখব যাতে আমাদের সার্চ ইঞ্জিন আমাদের কথাগুলো বুঝে আমাদের র্যাঙ্কিং করে। আমি কি বুঝতে পেরেছি? জি আপনি জি, যখন বুঝতে একটা ভিডিও পারছি। করেন, সেই ভিডিও সবগুলো কথা কিন্তু এখনকার এআই কিন্তু বুঝে। তাহলে জি আপনি যদি যখন কিওয়ার্ড গুলো বলছেন সেগুলো যদি সুন্দর মতো আপনি আহ, দেখেন কোন কিওয়ার্ডটি বেটার, এবং সেই কিওয়ার্ড গুলো আপনি নোট ডাউন করে আপনার ভিডিওর মধ্যে ইনক্লুড করেন, তাহলে কি হবে? ভিডিওটি ওঠার কিন্তু পসিবিলিটি থাকে। জি, বুঝতে পারছি। ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে বলছেন ওভাবে আসলে করা একটু টাফ। ঠিক আছে। জি, বুঝতে পারছি। তবে যেমন আজকে কিওয়ার্ডস মাধ্যমে যে সবার কাছে জানতে চাইলেন যে কোন কিওয়ার্ডসটা কিরকম, যেমন আমি একটা কইছিলাম যে ইয়োগা,
ওইরকম আমি কালকে আমার ফুফাতো ভাইয়ের মার্কেটিং করে দিয়েছি আমি ইয়োগা বিষয়ে, তাই আমি কইছিলাম ওটা আমি। হ্যাঁ, এটাই তো বললাম, আপনারা যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন, আজকে ক্লাসে যেমন দেখলেন এরকম আরো কিছু আমরা দেখতে, প্র্যাকটিক্যাল করতে করতে এগুলো করতে পারবো। ঠিক আছে, আমরা বেসিকটা জানলেই কিন্তু অনেক কিছু আমরা করতে পারছি, তাই না? আমরা যদি জি। ফার্স্ট থেকে আমরা না করতে পারি তাহলে কি দেখতে পারবো না, তাই না? যেমন আমরা ফার্স্ট ক্লাসে যেগুলো করেছি এগুলো কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করছি। বাকিটা আমরা ইউটিউব জি। থেকে যদি আমরা একবার রাস্তায় যদি নেমে যাই, পরবর্তীতে আমরা ইউটিউবে একটু ধরলেই আমরা বুঝতে পারবো কোনটা করা যাবে। কিন্তু আমরা যদি আহ হাতে খড়ি না ধরতে পারি তাহলে কিন্তু আমরা জানবো না সামনে কোথায় যাওয়া লাগবে। এটা ঠিক। ঠিক আছে, ওকে। জি। আর কোনো কোশ্চেন ভাই? না না। ওকে, তাহলে মিউট করে দিই। আচ্ছা। ওকে, ভাইয়াকে মিউট করে দিলাম। হ্যাঁ, আনিসা আপু বলেন। জি আদাব স্যার। হ্যাঁ, আদাব আপু বলেন। জি স্যার, এই যে আমি ক্লাস শুরুর সময় বলছিলাম না আমার ঠিক আছে, কয়েকটা আপনার স্ক্রিন সমস্যা। শেয়ার করেন। জি, হয়েছে। স্ক্রিন শেয়ার হয়েছে স্যার। হ্যাঁ, স্ক্রিন এখান থেকে শেয়ার বের, হয়েছে। এটা কি আসলো, বেরোতে পারছি না। অ্যাপ্রুভ করেন আপু, অ্যাপ্রুভ করেন, কনফার্ম করেন। জি করেছি স্যার। এই যে স্যার এতটুকু পর্যন্ত করেছিলাম, তারপরে আমি ওইগুলাতে আর শিটসে নিতে পারিনি। শীটসে নেওয়ার জন্য যেটা করতে হয়, আমরা স্ক্র্যাপিং করার পরে, স্ক্র্যাপিং করলেন না, জি। তারপরে ওখান থেকে আপনারা যে জাস্ট এক্সপোর্ট ডাটা করলেই হতো। ঠিক আছে আপু? কিন্তু আমি করেছি স্যার, কিন্তু ওইখানে যাওয়ার পর আমি দেখি শুধু ওই যে প্রথম পেজের গুলাই আসে, সবগুলা পেজ আসে না। And এটা তো আর এখানে দেখা যাবে না, প্রথম থেকে করতে হবে। তাই। হুম। আব্বু।
এরকম ভাবে আমি যখন ওইগুলা সিলেক্ট করি, ডান সিলেক্টিং দেওয়ার পর অনেকক্ষণ দেখা যায় যে এটা লোডিং হচ্ছে, সিলেক্ট হচ্ছে একটা একটা করে। দেখি এখন নানা বা পেজে যায় নাকি দেখি। এই যে নানা বা পেজে গেছে, নাস্তা গেছে, সমস্যা কি? আসছে তো। তখন আসে নাই স্যার, আমি অনেকক্ষণ ট্রাই করছিলাম। যে ডাটাটা নিবে, যদি এখানে আপনার ডাটা না আসে তাহলে কি করবেন মনে আছে? এখানে যদি ডাটা না আসে ভিপিএন ইউজ করবেন, মনে পড়ে আছে? ও ঠিক আছে স্যার। এই যে আসছে, কেন আসবে না? না আসার কোনো কারণ নেই। এখানে যদি নট কানেকশন ফেলড এরকম আসে তাহলে কি করব আমরা? ভিপিএন আনবো, ঠিক আছে? VPN ইউজ। জি স্যার। এটা কি পুরো মতে মানে আমাকে লোড করতে হবে নাকি এখন আমি এটা থেকে ক্লোজ দিতে পারবো এটা যখন এটা এগুলা আগে আগে আপনার 9 থেকে দেখেন কত নম্বর পেজে আসে। আর যদি ক্রস করে দিতে চান ক্রস করে দিবেন, এই তো। যদি করে দিই তাহলে ক্যান্সেল হবে না তো? ক্যান্সেল হয়ে যাবে, ক্রস করে দিলে ক্যান্সেল হয়ে যাবে, ও, তাহলে তো তো আর কাজ এই হবে না। কারণে মেবি, এই কারণে মেবি হয়নি এটা। তাহলে তো আনসার পেয়ে গেছেন। ওকে, তাহলে কমপ্লিট। একটু স্যার একটু দেখিয়ে দেন না স্যার, পরে পরে মানে এটা লাস্ট পর্যন্ত একটু দেখিয়ে দেন তাহলে না স্যার। আপনার কমপক্ষে আমার আধা ঘন্টা সময় লাগবে, এনে বসে থাকতে হবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন ছিল স্যার। বলেন। ওই যে আমি ফেসবুকের যে একটা পেজ খুলছিলাম না, যখন আপনি পেজের কাজ শিখিয়েছিলেন, তো এটাতে তো আমি এই মাঝখানে ধরেন মাস দেড় মাস আর ঢুকা পড়ে নাই, অন্যান্য ক্লাস করেছি আর পেজে ঢুকি নাই। তো আমি 2-3 দিন আগে ওইটাতে ঢুকতে চাইছিলাম, এখন আমি আর পেজটা খুঁজে পাই না, মানে কোথাও আমি এটা আর খুঁজেই পাই নাই। স্ক্রিন শেয়ার করেন। অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেল নাকি? ডিলেট হয়ে যাবে না, আপনি চেঞ্জ করেননি দেখে। স্ক্রিন শেয়ার করেন। করেছি স্যার, যেমন ফেসবুক ফেসবুক এই অ্যাপ আইডি ব্যবহার দিয়ে। করেন কেন? ফেসবুক অ্যাপ ব্যবহার করবেন না, অ্যাপ্রুভ করেন। স্যার করেছি। ফেসবুক অ্যাপ ব্যবহার করবেন না। ঠিক আছে স্যার। এগুলা তো অন্যান্য আইডি, বাট আমি পেজটা খুঁজে পাচ্ছি না। দেখেন আপনি কোন আইডি দিয়ে খুলছেন, এগুলো খুঁজে দেখবেন। যে এই এখন যেটা আছি আমি এই আইডি দিয়ে খুলছিলাম। আপনি নিজেরও তারা যেটা মনে নাই। মনে আছে স্যার, এই আইডি দিয়ে খুলছিলাম। এটা দিয়ে খুলছিলাম আর আরেকটাকে আমি মানে ওইটার দিয়ে রাখছিলাম যে আমি এটা চালানো যায় আর কি, দুইটা আইডি দিয়ে চালানো যায় তো। ডিলিট করবেন, দেখতেই পাচ্ছেন এখানে কিছু নাই। আমি তো ডিলিটে এখানে দেই না নাই। না, এখানে ডিলিট না, এখানে কিছুই দেখতে পাচ্ছি না। আমি বললাম ফেসবুক অ্যাপটা ডিলিট করে গুগল ক্রোম দিয়ে ঢুকে দেখবেন কি হয়। আমি চেষ্টা করছিলাম স্যার, আসে নাই। না আসলে আমার জানা নেই, ঠিক আছে? আমি যে, জি স্যার, দু যদি তিন দিন আপনার ধরে অনেক ডিলেট চেষ্টা থাকতো করছিলাম। তাহলে পাশে আসতো, ঠিক আছে? জি। ডিলেটেড থাকলেও পাশে আসতো যে আপনি ডিলেট করেছেন। কি হইলো একটা এটা? তো পেজ আমি 2-3 দিন ধরে চেষ্টা করতেছি স্যার। এই একটা আইডিটা তো পেজ আমি, ডিলেট করলে 30 দিন সময় লাগে সেটাকে ডিলেট করতে, বিষয়টি ক্লিয়ার? জি স্যার, আমি তো ডিলিটে দেই নাই। আমি বললাম 30 দিন সময় লাগে কি এই একটি যে পেজ এটা ডিলিট। ডিলেট হতে। জি তো স্যার। আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, জি স্যার। তার মানে ফেসবুক অ্যাপে সমস্যা বা অন্য কোনো সমস্যা। ক্লিয়ার? আমার মোবাইল দিয়েও চেষ্টা করেছিলাম স্যার, গুগলে ঢুকে আসে নাই। আমি বলেছি ফেসবুক অ্যাপ ডিলিট করে আপনি গুগল ক্রোম দিয়ে দেখবেন, আর ফেসবুক অ্যাপ দিয়ে আমি কিন্তু বলিনি আপনি পেজটা ক্রিয়েট করবেন। ওকে, ঠিক আছে স্যার। আমি জি স্যার। বলেছি গুগল ক্রোম দিয়ে করতে। ওকে, জি স্যার। ঠিক আছে। আর কোনো কোশ্চেন? জি না স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, মিউট করে দিচ্ছি। ঠিক আছে।
ওকে। হ্যাঁ, জামান ভাইয়া বলেন। আসাদুজ্জামান ভাইয়া। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, বলো, আমি বলেন। বলছিলাম একটু সংক্ষেপে আমার ওই লিঙ্কড আইডিটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হওয়ার পরে অনেকদিন আমি ঢুকতে পারি নাই, পরে কালকে আমি ঢুকছি, আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারছি, কিন্তু এটা কি ভেরিফাই হয়েছে কিনা এটা তো আমি বুঝতেছি না। আমি তো ওই স্মার্ট আইডি কার্ড আপলোড করছিলাম, করার পরে অনেকদিন ঢুকি নাই, প্রায় 8-10 দিন। এখন গিয়ে ঢুকে দেখেন ডেস্কটপ মোড অফ করে যে আপনার এনআইডি কার্ড চাচ্ছে নাকি ওখানে লাল দাগ দেখা যাচ্ছে। যদি লাল দাগ দেখা যায় তাহলে টুইটারে মেসেজ দিবেন। টুইটারে মেসেজ দিছি, এখন খোলা যায়, কিন্তু মানে আবার মানে ভেরিফাইয়ের জন্য ভেরিফাইড অপশন দেখতে পাচ্ছি, যে আবার স্মার্ট কার্ড দিয়ে ইয়া করার জন্য করতে বলে। যদি আপনার সেক্ষেত্রে আইডি রেস্ট্রিক্টেডই দেখা যাচ্ছে, যে আপনাকে বলেছে আবার আইডি রেস্ট্রিক্টেড আছে, নতুন করে আবার দিতে বলেছে, এরকম অপশন না, যদি আমি হয়, রেস্ট্রিক্টেড ছিল, এখন আবার কালকে আমি আবার আগের পুরনো পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করছি, পরে আবার আইডি খুলেছে কোড, আপনার, হ্যাঁ আইডি খুলছে, ওপেন তাহলে তো হয়েছে। হয়ে গেছে। যদি আপনার আইডি তাহলে খুলে গেছে তাহলে তো আপনি এখন ভালো মতো আইডি চালাবেন। কথা শেষ। এখন আর কোনো ওই ওই আবার কি আর কিছু স্মার্ট করতে কার্ড হবে কি না। সাবমিট করার দরকার আছে? না, আর কোনো সাবমিট কার্ড দরকার নেই। ভেরিফাই, আবার আলাদা করে ভেরিফাই করার দরকার নেই। যদি ভেরিফাই করতে চান পাসপোর্ট লাগবে। ওকে। আহ, না, এটা একটা আছে যেন ওই যে আইডির পাশে টিক চিহ্নর জন্য আমি একটা বললাম ইয়ে তো চায়, ওইটা না। ভেরিফিকেশন ব্যাচ নেওয়ার জন্য আপনার পাসপোর্ট লাগবে। ও, ওইটার দরকার নেই তো আমার, না, মানে এমনি দরকার তো নেই। আমি চালাইতে পারতেছি। হ্যাঁ, চালাতে তাহলে পারছেন। সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা এটা না, কোনো জানার জন্য সমস্যা স্যার। নেই, কোনো সমস্যা নেই। ওকে ওকে। স্যার, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস বলতে আবার পরশু দিন ক্লাস, নেক্সট ক্লাসে কিন্তু আমাদের পরীক্ষা হবে। তো সবাই ভালো জি থাকেন। স্যার। জি। গুড নাইট। জি। গুড নাইট।